বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা প্রতি মঙ্গলবার সন্ধ্যে 8টা থেকে বা রাত 8টা থেকে আগে এই অনুষ্ঠানটা করতাম। আর আজকে অবশ্য 8টার বেশি বেজে গেছে, যদিও আমাদের লক্ষ্য ছিল 7টায় শুরু করব, কিন্তু এই সময় তো অংশগ্রহণকারীদের অনেকেরই নানা সমস্যা থাকে। জীবন যেখানে সমস্যা সেখানে সুবিধা, সেখানে অসুবিধাও সেখানে। তাই আমাদের একটু দেরি হয়ে গেল, হতেই পারে। তো আমরা অন্যান্য মঙ্গলবারের মতো আজকের এই মঙ্গলবারেও যথারীতি সেই শিল্প আড্ডার অংশ হিসেবে আমাদের পূর্ব নির্ধারিত যে জীবন, দর্শন ও জীবন এই শিরোনামে বা এই শীর্ষক আলোচনা আমরা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি দর্শন মানে দেখা, কিন্তু এই দর্শন শুধু দেখা নয়, এটা অন্তর্দৃষ্টিতে দেখা। এটা দেখা দুই ধরনের, চোখ দিয়ে দেখা মানে চর্মচক্ষুর মাধ্যমে দেখা, আবার চোখ বুঝে দেখা। এই চোখ বুঝে দেখাটি অন্তর দর্শন, আপনারা জানেন, আমরা জানি। সেই যে এখন এই যে দর্শন, আমরা জানি যে ঐতিহাসিক ভাবে 4টি সাবজেক্ট শ্রেষ্ঠ। 4টি সাবজেক্ট থেকেই অন্যান্য অসংখ্য সাবজেক্টে জন্ম হয়েছে। তার মধ্যে 1 নম্বরে হলো দর্শন, 2 নম্বরে বিজ্ঞান, তারপরে ইতিহাস, তারপরে হলো সাহিত্য। অথবা এগুলোর এই যে নিচের যে 3টা, এগুলোর সিরিয়ালে দিক সেদিক হতে পারে, তবে দর্শন কখনো তার 1 নম্বর জায়গা ছাড়ে না। আর দর্শনকে মানে ফিলসফি ইজ কল্ড দ্য ফাদার অফ অল সায়েন্সেস। সমস্ত বিজ্ঞানের জনক বলা হয় দর্শনকে। তাই আমরা ঠিক করেছি যে দর্শনের উপরে আমরা আলোচনা করবো। আমরা জানি যে দর্শনের অনেক বিভাগ রয়েছে। সেই দর্শন শব্দটাও যেমন, দর্শন শব্দটা সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত ভাষা থেকে এসেছে বাংলা হিসেবে। সেটা আমাদের দেখা, দর্শন। আমরাও জানি আবার দর্শনীয় জায়গা দর্শন করি, পরিদর্শন করি, এসব করি। তো এই দর্শন বাংলায় বলি, কিন্তু ইংরেজিতে হলো ফিলসফি। ফিলসফি সেই গ্রিক শব্দ ফিলসফিয়া, এটার আবার 2 শব্দের সমন্বয়ে গঠিত। ফিলস অর্থ হলো ভালোবাসার মানুষ অথবা ভালোবাসার কোনো বস্তু বা যাকে ভালোবাসা যায়, আর সফিয়া অর্থ হলো জ্ঞান, প্রজ্ঞা। সেই তাহলে এই 2 শব্দ মিলে দাঁড়ায় যে প্রজ্ঞার প্রতি ভালোবাসা, লাভ ফর উইজডম। এখানে জ্ঞান এবং প্রজ্ঞার কথা যদি আসি, তো জ্ঞান এবং প্রজ্ঞা অবশ্যই এক নয়। আমরা তথ্য এবং ঘটনার উপর ভিত্তি করে যা কিছু জানতে পারি তা হলো জ্ঞান। আর কোনো কিছু কেন ঘটে, কোন উদ্দেশ্যে ঘটে, সেগুলো চর্চা করা, সেগুলো অনুসন্ধান করা এবং সেখান থেকে অনুসন্ধান করে ফল পাওয়ার চেষ্টা করাই হলো জ্ঞান, প্রজ্ঞা, উইজডম। তাই প্রাথমিকভাবে আমরা জ্ঞান এবং প্রজ্ঞাকে এক মনে করলেও আসলে তাদের মধ্যে আন্তঃপার্থক্য হলো জ্ঞান এবং প্রজ্ঞা কখনোই এক নয়। যাই হোক, এই যে সেই দর্শন, দর্শন নানান ধরনের আছে। দর্শন তত্ত্ব, সেটা আছে পাশ্চাত্য দর্শন, উর্দু, ফার্সি, অ্যারাবিক দর্শন, আবার আছে ভারতীয় দর্শন, চীনা দর্শন, আবার এখানে জ্ঞান দর্শন, আবার ভাষা দর্শন। এভাবে আস্তে আস্তে এই দর্শনের নানা শ্রেণী বিন্যাস ঘটেছে এবং নানা ধরনের মানে শাখা প্রশাখা। অর্থাৎ জীবন মানে দর্শন সম্পর্কে যার কোনো ধারণা নেই সেও দার্শনিক। অর্থাৎ প্রত্যেকের একটা দর্শন রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে। মানুষ কোনো কিছু দেখে, যেমন যারা চিন্তক, যারা চিন্তা করেন, গভীরভাবে ভাবেন, তারা কোনো কিছু দেখে শান্ত থাকতে চান না। তার উৎপত্তি, তার পরিধি, ওর থেকে এলো কোথায় যাবে, যেমন জীবনের উদ্দেশ্য কি, কেন জীবন মানুষ সৃষ্টি করা হলো,
এরা এখানে এসেছে কেন, এখানে থাকে কেন, মানুষের কাজ কি, আবার মৃত্যুর পর তারা কোথায় যায়, তাদেরকে আবার পুনরুত্থিত করা হবে কিনা, মানে এই যে সৃষ্টির এই যে অনেক যারা জ্ঞানী গুণী, যারা এই শুধু দেখে শুনেই শান্ত থাকতে চান না, যারা এই এগুলোর গোড়ায় হাত দিতে চান, আবার তারা এগুলো গবেষণা করেন, আবার গবেষণা করে নানা ধরনের, যে কেউ ইতিবাচক কেউ নেতিবাচক নানা ধরনের শ্রেণীবিন্যাস ঘটে এখানে। আবার নানা ধরনের স্কুল বা গোষ্ঠী আছে, কোন গোষ্ঠীকে যেমন সমর্থন করা দোষের নয়, আবার বিরোধিতা করাও দোষের নয়। তো যাই হোক, এই দর্শন হলো একেবারেই মরুভূমির মতো শুষ্ক, এখানে আবেগের জায়গা নেই। দর্শন গবেষণার মধ্য দিয়ে, চিন্তা চেতনার মধ্য দিয়ে একটা পর্যায়ে পৌঁছতে চায়, কিন্তু এই দর্শনের অভিযানের কোনো শেষ নেই। এটা চলতে থাকবে এবং আমাদেরকে চালিয়ে যেতে হবে। মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজের উদ্যোগে এই আয়োজন আপনারা দেখছেন। এখন আমি একটু কথা বেশি বলে ফেললাম, সেজন্য ক্ষমা চাইছি। আজকের এই শিল্প আড্ডার প্রথমেই দর্শন জীবন সম্পর্কে কথামালা সাজিয়ে আনছেন মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ। স্যার, আপনাকে আপনার কথামালা সাজিয়ে তুলে ধরুন আমাদের সম্মানিত দর্শকদের সামনে। ধন্যবাদ। ধন্যবাদ আজকে শিল্প সম্মানিত সভাপতি এবং সুবিধান অনেক বর্ধায় এসেছেন। দার্শনিক আলোচনা, জীবনের দর্শন, ভাবে বলতে চাই। এই কারণে এখানে যারা কথা আছেন সবাই যেহেতু লাইভে যাচ্ছে, পারিবারিক পিপুল যারা দর্শন সম্পর্কে একটু নেতিবাচক ধারণা রয়েছে, তাদেরকে একটু বোঝবার আছে যে একটু বুঝিয়ে বোঝাবার চেষ্টা করবো, যেভাবে ক্লাসে ছাত্রদের বোঝায়। এটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটি গ্রিক শব্দ সাফিয়া, এই শব্দটি এসছে। ফুলের অর্থ হচ্ছে অনুরাগ, সাফিয়া হচ্ছে জ্ঞান, জ্ঞানের প্রতি অনুরাগ। এবং বাংলা আমার সৌভাগ্যপূর্ণ কিছুক্ষণ আগে বললাম যে বাংলার সংস্কৃত ভাষা গ্রীস ধাতু থেকে দর্শন এসছে। গ্রীস অর্থ হচ্ছে দেখা, এ দেখা সে দেখা নয়, অর্ডিনারি সেই নাম। এটি হচ্ছে পরমাণুর মাধ্যমে দেখা, ফাইভ অর্গানস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবার আমরা দেখি এখন কিভাবে দেখে, তখন আমরা অনুভব করি, গর্ভধারণ অনুভব করি। আমরা দেখেছি যে শিশুকে যখন ফিডারের দুধ খাওয়ায় তখন মা কি করে, মা ওই ফিডারের দুধ একটু হাতের মধ্যে ঠেলে দেখেন যে তার টেম্পারেচারটা জানে। এই যে দেখা অনুভব করা, কর্ম দিয়ে আমরা শুনি, গান দিয়ে শুনি, জিহ্বারও আমরা টেস্ট গ্রহণ করি, চোখ দিয়ে আমরা দেখি। এই কথা অর্ডিনারি দেখা নয়। এখন ফিলসফার কার, দার্শনিক কারণ, যাদের মধ্যে কিউরিসিটি রয়েছে। কিউরিসিটি করে মানুষকে কি করে, জানার আগ্রহ তৈরি করে। সে জানতে চায়, বুঝতে চায়। কি জানতে চায়? মানুষের কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন রয়েছে, মৌলিক কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন রয়েছে নিজেকে সে নিজেকে প্রশ্ন করে। আমি কে, আমি কোথায় যাব, আমি কেন পৃথিবীতে, মরে গেলে কোথায় যাবো, সেক্ষেত্রে কি পাবো। এই যে স্পেস এন্ড টাইমের কথা আমরা বলি যে হোয়াট ইজ দিস, নাথিং, নাথিংনেস, হোয়াট ইজ দিস, কিছুই না, এটা আবার কি। এই যে এক্সপ্লেনেশন গুলো, তার মানে কি, কেন, এই উত্তর কিন্তু এদের দার্শনিক করবার চেষ্টা করেন। সুরাংশিক ফিলসফার আমরা ফেলিসের নাম অনেকে শুনেছেন। সেই সময় বলেছি এই বা বলার ভঙ্গি একটু ডিফারেন্ট ছিল। কেউ বলবার চেষ্টা করেছে যে
এই বিশ্ব ভ্রমণটা সৃষ্টি হচ্ছে আগুন থেকে, তরুণরা ক্রিপ্টাস, কেউ হচ্ছে পানি থেকে, কেউ হচ্ছে বায়ু থেকে। ফেলিক্সকে আমরা সেই অ্যানশিয়েন্ট ফিলোসফার, তাকে দশমিক জনক বলা হয়। এই জনক 2000 বছর আগে কি এমন বললেন, কি এমন ফিলোসফি প্রচার করলেন যে উনি জনক হয়ে গেলেন? এটি একটি আমাদের ছোট প্রশ্ন। সেটাই ওই সময় উনি বলেছে সবকিছু পানি থেকে সৃষ্টি হয় এবং পানিতে বিলীন হয়ে যায়। এটা একটা সিম্পল কথা, এখন কিন্তু এটা মনে হবে যে এটা সিম্পল কথা। এই কথা তো অবশ্যই বিশ্ব বলা হবে না। দশমিক জনক হলেন, হ্যাঁ, 1000 বছর আগে সেই মানুষ যখন অন্ধকার জগতে ছিল, যখন জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটেনি, সেই সময় ওই ফেলিক্স যেটি বৈজ্ঞানিক ভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন, বৈজ্ঞানিক ভিত্তি, পানি থেকেই সবকিছু জন্ম হচ্ছে, পানিতেই সবকিছু বিলীন হবে, এই যে বলার চেষ্টা, এই সময় এই জন্য আমরা জন্ম করছি। আধুনিক ফিলোসফি জন্ম করেছে যে ফেলিক্স না বৈজ্ঞানিক বিজ্ঞান আধুনিক দর্শনে জনক বলা হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করে থাকি। এখন দর্শন জীবন এবং জগতের মৌলিক সমস্যাগুলি যৌক্তিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা হচ্ছে দর্শন, ফিলোসফি। এখানে আমি কথা চলে এসছে যৌক্তিক বিশ্লেষণ, সমস্যা জগৎ এবং জীবনে, জগৎ থেকে আমরা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলবো, সেই দৃশ্যমান পৃথিবী এবং অদৃশ্য যে পৃথিবী, এদের বই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তার যৌক্তিক এক্সপ্লেনেশন দেওয়া। এখন যৌক্তিক এক্সপ্লেনেশন দিতে চাইলে আপনাদের যুক্তি সম্পর্কে জানা থাকতে হবে। ফিলোসফি তার জানেন ছোট একটি পার্ট হচ্ছে যুক্তি বা যুক্তিবিদ্যা, যেটা আমরা ইন্টারনেটে গিয়ে গিয়ে পড়াই। ছোট্ট একটি অংশ। এখানে রয়েছে, বিভিন্ন দার্শনিক সম্প্রদায় রয়েছে, সেই পাশ্চাত্য দার্শনিক রয়েছেন, আধুনিক দার্শনিক রয়েছেন, কন্টেম্পোরারি ফিলোসফার রয়েছেন, আবার ভারতীয় দর্শন, ব্যক্তিগত সম্পর্ক দর্শন। তার আগে এই ফেলিক্সের আগে কিন্তু মিশরের সভ্যতা কিন্তু অনেক ছিল, এবং ফিলোসফাররা রয়েছেন, বাঙালি দর্শন রয়েছে, বাঙালি দার্শনিক থেকে শুরু করে আমাদের এখন জীবন সমন্বয়কারী দর্শনকে আমরা ডক্টর আমির ইসলাম স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, আমার বাবা শিক্ষক ছিলেন, উনি এখনো জীবিত আছেন, খুব নাম করা শিক্ষক ছিলেন। এদের স্কুলগুলো রয়েছে, এগুলো সৃষ্টি হয়েছে কেন? মানুষ এদের জানার যে তার আগ্রহ, কে কেন এগুলো হচ্ছে, এগুলো কিন্তু মানুষ জানতে চায়। জানতে যে আমরা জানি যে এই ফিলোসফির যে আলোচনা, আমি একটু কথা বলতে পারি যে nonsense statement, the philosopher is nothing to serve the black cat in a dark place. এমনি ভূমিতে অন্ধকার রুমে তার মধ্যে একটি কারণগুলোকে যদি আমরা করতে যাই, আমরা কিন্তু তার করতে না পাবো না। তো দার্শনিক আলোচনা কিন্তু তাই, বললাম যেরকম ভগবান কখনোই এক জায়গায় ভগবান নয়, ঠিক দার্শনিক আলোচনা বলে এরকম চলছে তো চলছে। এখন বিভিন্ন জার্নি হয়, তাহলে আমরা কেন এটা পড়বো বা কেন আমাদের জীবনে দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে? এই জন্য করতে হবে কারণ মানুষের যে কিউরিয়াস মাইন্ড, মানুষ জানতে চায়, তাকে তার জানার যে আগ্রহ তাকে বিকৃত করতে হবে। এবং ফাইনালি আমরা কি খুঁজি? আমরা খুঁজি সেই মহাসত্যকে, কিন্তু আমরা খুঁজি আলটিমেট ট্রুথ, আলটিমেট লেজেন্ড, আলটিমেট রিয়ালিটি, ফাইনাল যে গোল, সেটা কিন্তু আমরা প্রকৃত অর্থে খুঁজবার চেষ্টা করি। একটি অবজেক্ট বা বস্তুকে যখন আমরা অ্যানালাইসিস করি, আসলে কিন্তু ফাইনালি এর নেপথ্যে যে কারিগর, তাকে কিন্তু আমরা খুঁজবার চেষ্টা করি। এই যে জীবনের কথা বলা, দর্শন জীবনের সাথে কিভাবে জড়িত? জীবন বলতে গেলে আমরা মানব সত্তাকে বুঝবো, এবং মানব সত্তাকে অধ্যয়ন করে এবং বাহ্যিক যে কার্যকলাপ, এর যে প্রকাশ, এর মধ্যে কিন্তু দার্শনিক চিন্তা বিজ্ঞানী হবে। আমরা বিজ্ঞানী যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখানে দর্শন আবার সেটা শুরু করে। তারপরে দার্শনিকের কাজ হচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। আপনি যাই কিছু করতে জানেন কেন, আপনি প্রথম কিন্তু চিন্তা করতে হবে, চিন্তা ক্রিয়া আপনার ক্রিয়াশীল রাখতে হবে। এগুলো দার্শনিক আসলে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমার বিরত হচ্ছে একটু বেশি সময় করছি মনে হয়।
যেহেতু সাপোর্টের লোক আমার আসলে ইন্টারেস্ট একটু বেশি। চালিয়ে যান। এই যে আমরা কি বুঝি, আমি আমার কাছে করে বুঝি কজন যে ঘটনার কারণ কি, কেন হলো এটা আমরা বুঝি না, বুঝি। আমি যদি আমরা কারণ করতে যাই তাহলে কিভাবে আমরা সেই মহাসত্যকে অ্যাচিভ করি, অ্যাচিভ করি, চেষ্টা করি। যেমন আমি আবার কারণ করতে যে দেখলাম যে আমার জন্মের পর আমার পিতা মাতা, তার কারণ খাওয়া দাওয়া এইভাবে আমরা আগে হওয়া পর্যন্ত যাই। তারপরে আগে হয়তো দেখা গেছে এই কথাটা কিন্তু আমরা করবো someone created, কেউ না কেউ ফেসবুকে কেউ না কেউ, what is this? This is God, this is actually truth, this is actually reality, or someone or something. এই বিষয়টা যেটা আমরা জানি যে God হচ্ছে আনএভেলেবল, তাকে কখনোই পাওয়া সম্ভব না, কিন্তু এই যে চেষ্টা। তাহলে আমরা বিভিন্ন সফটওয়্যার আবিষ্কার থেকে যে কিন্তু এই দার্শনিক আলোচনা, দার্শনিক চিন্তা ভাবনা কিন্তু জন্ম হয়েছে। এবং প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু যে তাত্ত্বিক যে বিষয়গুলো, অনুভূতির যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে দর্শনের আলোচনা, বিষয়বস্ততার স্কোপ, তার পরিধি। এখানে এথিক্স থেকে মারাত্মক একটি সাবজেক্ট এবং বিষয়, নৈতিকতা, ব্যক্তিত্ব। আগামী সময় বলি যে তোমার কিন্তু ব্যক্তিত্ব নাই, রং আইডিয়া, রং স্টেটমেন্ট। ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষের রয়েছে, একজন চোরের একটি ব্যক্তিত্ব রয়েছে, সে চোরটির সাথে যুক্ত, সাথে সাধত্ব, কিন্তু ব্যক্তিত্ব নেই যে ইউ হ্যাভ নো পার্সোনালিটি, ইউ ক্যান সে ওয়ান কারেক্ট। অবশ্যই তার ব্যক্তিত্ব রয়েছে। আরেকটি ভাগ রয়েছে, সেটা মনোবিজ্ঞান, সাইকোলজি। সাইকোলজি আমরা দেখেছি যে মানুষের মন কথা বলে, যে আধুনিক মনোবিজ্ঞানের কিন্তু এই মনকে কিন্তু এই যে 5 অর্গানসের সাথে যোগ করে 6 বলার চেষ্টা করছে। যে মানুষের কন্টিনিউ না, মানুষের মধ্যে রয়েছে 6টি। তার একটা হচ্ছে লাস্টে যেটা মনোবিজ্ঞান এস্টাবলিশড হয়নি, কিন্তু বলার চেষ্টা হচ্ছে মন। এই যে মনের কথা বলতে আসলে তার মন নির্ভর আত্মগত ভাবগতের কথা বলেছেন। ভাব কি? ভাব হচ্ছে আত্মা, আত্মার অনুভূতি। যেমন এই যে একটি টেবিল, এই টেবিলের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু গুণ রয়েছে। একটি অবজেক্টের মৌলিক এবং গৌণ গুণ করতে থাকে। একটি টেবিলের মৌলিক কিছু গুণ থাকে এবং তার গৌণ গুণ রয়েছে। মৌলিক গুণ কি? এই যে দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, মৌলিক গুণ। গৌণ গুণগুলো কি? এর একটি কালার রয়েছে, একটু সাইজ রয়েছে, ওই কালার কিন্তু লাল নীলটাই হতে পারে, না হলে কিন্তু এটা ট্যাটু। এবং এই যে কোয়ালিটি গুণগুলো কি দেখতে নির্ভর না দেখতে নির্ভর। আমার মন বলছে কিন্তু এটি টেবিল, আমার মন যদি না বলে এটা টেবিল না। সেই প্রাচীন আরেকটি দর্শন এখানে আমরা বলতে পারি ইসিস পার্সিপি। ইসিস পার্সিপি যে পদ্ধতিতে বয়সে ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে। আমি আপনাকে দেখছি, আমার মধ্যে দেখছি, কারণ আমার ভাই অ্যালাইভ বা আমার ভিতরে অস্তিত্বশীল। আমি দেখছি না, তার মানে আপনি নাই। কিন্তু ধরেন এদিকে আরেক ফিলসফার জন লক কিন্তু আবার আরেক ভাবে এটি খোঁজিয়েছেন, চলে যে ভাব কে বললাম, আমি কিন্তু নাও থাকি, ভাবটা কিন্তু কাটিট হয়ে যাবে, তাহলে আমি কিন্তু যদি আমাকে ভাব হলো কি করে? তাহলে এই কথা এই জিনিস ঈশ্বরকে বলতে চায়, জানি না এই সময় আমার না, তার অস্তিত্বকে সে অস্বীকার করে যাচ্ছে এই লজিক দিয়ে। আমি দেখছি না, আমার পারসেপশন আমার হচ্ছে না, অতএব সেটা এক্সিস্ট করছে না। তারপরে আমরা সেই যেটাকে দেখাতে উঠবে জানতে এক্সিস্ট। আমি দেখছি, আমি চিন্তা করছি, তাহলে অস্তিত্বশীল। এই চিন্তা প্রচুরের বিকার সংগ্রহ করা যায়। এবার সংগ্রহ করা আরেকবার শুনতে ধরি হিউম, উনি কিন্তু কয়েকটি জ্ঞান আহরণের কয়েকটি কথা বলেছেন যে আধুনিক ধারণা, সহজাত ধারণা, কৃত্রিম ধারণা। আধুনিক ধারণা কিভাবে হয় যে আপনার সরাসরি যে তথ্যগুলো আপনি পাচ্ছে সেটা আধুনিক ধারণা। এবং আধুনিক ধারণা যখন ব্রেনে আসছে, ব্রেন স্বরূপে যখন বুদ্ধি ওটা কিছু বলছে যে এটা শরীর সৌকর্য,
তখন সেটা কৃত্রিম। আর এই জাতীয় সহজাত ধারণা যা মানুষের জন্মের সময় থাকে, যেমন আদিতে ঈশ্বরের ধারণা, কোরআনের বিপদ ধারণা, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু বিদ্যমান, যা ইমেন আইডি হিসেবে যায়। এখানে সমালোচনা করা যায় যে ইমেন আইডিয়াটা একদমই বিদেশক না, এটা কেউ না কেউ আপনাকে প্রকৃত করে দিয়েছে। এখানে কিন্তু সমালোচনার জায়গা রয়েছে। এই যে আমার আজকে কখন বললেন যে জ্ঞান এবং পর্দার কথা বললেন, যে জ্ঞান কিভাবে হয়, জ্ঞান কিভাবে হয়, তো সেটি জ্ঞান কিভাবে হয়। এই যে আমরা জানি যে বিচার করা এবং আপনারা জানেন যে জাপান দার্শনিক ইমানুয়েল কান্ট উনি একটি বিচারবাদী দার্শনিক ছিলেন। তিনি দেখলেন যে জ্ঞেয় বস্তু মিনস যাকে আমরা কিন্তু আহ্বান করি বা খুঁজি, তো সে অর্থে সিদ্ধান্ত কিভাবে হয়। সরকার সাহেবের যে কথাগুলো আমরা বা আপনাদের দেখছি, এতে আমার জ্ঞান হলো এই কি হলো, একটি ডেটা আমার ব্রেনের ইয়ে হলো, একটা ডেটা, একটা ইমেজ আমার ব্রেনের ক্যাচ হলো, ক্যাচ করে ব্রেন এটাকে ফর্মুলেট করছে, আকার দান করছে। ব্রেন বলছে এটা সরকার, এটা কেস, এটা প্রায়। তাহলে শুধু অভিজ্ঞতাকে জ্ঞান অর্জন হয় না, সেখানে বুদ্ধির প্রয়োজন হবে। এই কথাটাই বিচার করলেন, এগুলো বিচারপতি দার্শনিক ইমানুয়েল কান্টকে বলা হয়। উনি বলেন না, শুধুমাত্র অভিজ্ঞতা, শুধুমাত্র বুদ্ধি জ্ঞানের মাপকাঠি হতে পারে না, দুটি সমন্বয় কিন্তু প্রকৃত জ্ঞান হয়। যাই হোক, আপনারা অনেক বক্তব্য আলোচনা করবেন, আপনাদের সংযুক্ত আলোচনা শুনবো। আমি কি সময় বেশি মনে করলাম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ দর্শন ও জীবন সম্পর্কে অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান তুহিনের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনছিলাম। দর্শন এবং জীবন, দর্শনের সাথে জীবনের সম্পর্ক, জীবনের সাথে দর্শনের সম্পর্ক, দর্শনের উৎপত্তি, দর্শন জিনিসটা কি, এটা তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বললেন। দর্শন আসলে একটা জটিল জিনিস, এটা একদিনের বিষয় নয়। আমরা চালিয়ে যাব এর অনুসন্ধান। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা কেউ কেউ সাহায্য করছেন, সাউন্ড ঠিক আছে কিনা। যদি সাউন্ড ঠিক না থাকে তাহলে তো আমাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই আমরা চেষ্টা করছি সাউন্ড সঠিকভাবে যাতে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। তো এখন সম্মানিত দর্শক, এখন দর্শন ও জীবন সম্পর্কে আলোচনা করবেন ডক্টর আলী রেজা, একজন কলেজ শিক্ষক। উনি দর্শনেরই শিক্ষক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ডক্টর আলী রেজা। ওনার সাবজেক্টও এই দর্শন। তো আমি সাউন্ডটা ঠিক করার জন্য আমি বলছি যে ওটার ইকোটা একটু কমানো, এটা দয়া করে এখানে রাখুন। আশা করি দর্শক আমাদের ক্ষমা করবেন। এটা ইকোটা একটু কমালে সাউন্ডটাই হবে। হ্যাঁ, আপনারা যারা সহযোগিতা করছেন নানাভাবে আমাদের এই সাউন্ড ঠিক আছে কি নাই, এটা সবকিছুই আপনাদের জন্য। তাই আপনারা আমাদের পক্ষ দিয়ে সাহায্য করছেন। এখানে সঞ্জয় ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সাহায্য করছেন। স্যার, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, ভালো কথা। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না আগে। হ্যাঁ, ঠিক আছে, আমরা কারণ বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ। ওইটা ইকো বন্ধ করে দিয়েছেন তো? সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শিল্পরাচার যিনি মধ্যমণি, যিনি সঞ্চালনা করেন পুরো অনুষ্ঠান, তার প্রারম্ভিক বক্তব্যে আমরা দর্শন সম্পর্কে
ধারণা পেয়েছিলাম। তারপর আমাদের যে বক্তব্য দিলেন এতক্ষণ মাসুদুর রহমান তুহিন স্যার দর্শনের একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করলেন। আমি আজকে যে নির্ধারিত বিষয় ঠিক সেই বিষয়ের মধ্যেই থাকার চেষ্টা করব। যদিও দর্শন একটি সামগ্রিক বিষয় এবং একটা নির্দিষ্ট এরিয়াতে থাকাটা খুবই কঠিন এবং এটা কিন্তু তাত্ত্বিক বিষয়, যার কারণে আলোচনাটা সহজ করা এবং আলোচনাটা একেবারে বোধগম্য করে তোলা এটাও কঠিন বিষয়। তো আমি চেষ্টা করব যেভাবে করা যায়। প্রথমে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশের একজন দার্শনিক, উনি রাষ্ট্রবিজ্ঞানী বলে, সরকার ফজলুল করিম ওনার নাম। উনি একটা ক্লাসে বলেছিলেন, আমি সেই ক্লাসে উপস্থিত ছিলাম, উনি একটা ক্লাসে বলেছিলেন যে জগতের সবচেয়ে সহজ বিষয়গুলোই সবচেয়ে কঠিন, যে বিষয়গুলোকে আমরা সহজ বলি ওই বিষয়গুলোই কঠিন, আর কঠিন বিষয়গুলো আমাদের অনেক সময় খুব সহজ হয়ে ধরা দেয়। আজকের দর্শনের জীবন এই শিরোনামটা যত সহজ, দর্শন ও জীবন এই দুটো কনসেপ্ট যতটা সহজ, এই দুটো বিষয় সম্পর্কিত করে বুঝে নেওয়াটা কিন্তু ততটা সহজ নয়। তো কেন সহজ নয়? এই সহজ বিষয়গুলোই সবচেয়ে জটিল। তো দর্শন ও জীবন মানে একটা জীবনের একটা দর্শন থাকে, আমরা যেটাকে জীবন দর্শন বলি, জীবন বোধ। জীবন দর্শন আসলে জীবন বোধ, আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি আমার জীবনকে কিভাবে দেখি, এই যে থিঙ্কিংটা, এটাই জীবন দর্শন। এবং এই জীবন দর্শনটা কিন্তু একজন সাধারণ মানুষেরও থাকতে পারে। একজন একেবারে শিক্ষা বঞ্চিত একজন মানুষ, একজন একেবারে সাধারণ পন্থের মানুষ, তারও কিন্তু একটা জীবন দর্শন থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ তার জীবন সম্পর্কে একটি বোধ আছে, জীবন বোধ আছে। সে তার জীবনকে কিভাবে পরিচালিত করবে, সে কিভাবে উপার্জন করবে, সে কিভাবে ব্যয় করবে, সে কার সাথে কেমন আচরণ করবে, এই যে বিষয়গুলো জীবনের এই যে সামগ্রিক বিষয়টা, এই বিষয় সম্পর্কে তার যে চিন্তাটা, এই চিন্তাটা আসলে জীবন বোধ, জীবন দর্শন। এখানে আমরা দর্শনের সাথে জীবনের একটা সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে পারি, দর্শনের সাথে জীবনের সম্পর্ক। এখন এই জীবন আমরা জানি যে আমরা একটা জ্ঞান দিয়ে বলি, সক্রেটিস বলেছিলেন যে জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়, জীবনের চেয়ে মৃত্যু ভালো। কারণ জীবনে সুখ থাকে, দুঃখ থাকে, হতাশা থাকে, জীবনে সংকট থাকে, সমস্যা থাকে, অনেক কিছু থাকে, আর মৃত্যুতে এই সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। যার কারণে উনি বলেছিলেন যে জীবনের চেয়ে মৃত্যু ভালো। তো তারপরে কিন্তু আমরা জীবনকেই বলে রাখি, আমরা জীবনকেই আমরা বেশি ভালোবাসি। এখন থিঙ্কিং এর কথা বলছিলাম, যেমন হিরোটোপুর একটা স্কুল আছে ভারতীয় দর্শনে। ভারতীয় দর্শনে আমরা সরল দর্শন নামে একটা ব্যাপার জানি যে 6টা দার্শনিক গোষ্ঠী, তার মধ্যে একটা দার্শনিক গোষ্ঠী ছিল চারবাকদের জীবন দর্শন এক ধরনের, তাদের জীবন সম্পর্কে চিন্তাটা এক ধরনের। তারা তাদের একটা আত্মবাক্য ছিল, মানে যে তারা যে জিনিসটা তাদের দর্শনের মূল কথা যেটা ছিল সেটা হলো খাওয়া দাওয়া, ফুর্তি করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই তিনটা ব্যাপার ছিল। এবং তারা হলেও ঘি খাও। তাহলে তাদের জীবন দর্শন এক ধরনের, কারণ তাদের জীবন সম্পর্কে চিন্তা এক ধরনের, যে তারা তাদের জীবনটাকে কিভাবে সাজাবে। তারা কিন্তু এই আনন্দ ফুর্তি, তারা ঋণ করে হলেও ঘি খাবে, এটা এক ধরনের জীবন দর্শন। আমি আসলে দর্শনের এই তাত্ত্বিক আলোচনাটাকে একটু সহজ করার চেষ্টা করছি যাতে বোধগম্য হয়, কারণ দর্শনের তাত্ত্বিক আলোচনা অনেক সময় আমাদের বুঝে নিতে খুব কষ্ট হয়। তো চারবার গোষ্ঠীর যে জীবন দর্শনটা, তার সাথে কিন্তু আবার আমরা যদি মিলাই, সেক্ষেত্রে কিন্তু ওই ভারতের দুটো দার্শনিক গোষ্ঠী ছিল, সিনিক এবং স্টোইক, ওদের কিন্তু জীবন দর্শনটা আবার আলাদা। ওদের জীবন দর্শনে কিন্তু কৃচ্ছতা ছিল, ওদের জীবন দর্শনে কিন্তু অনেক কি বলবো যে এই আনন্দ ভক্তির বিষয়গুলো ছিল না। ওরা জীবনটাকে কঠিন করে দিতেন যত কৃচ্ছ সাধন করা যায়। তাহলে তাদের জীবন দর্শন এক ধরনের, জীবন সম্পর্কে তাদের বোধ এক ধরনের। আবার আমরা ফিলোসফারদের
মধ্যে দেখি এক একজনের চিন্তাধারা এক এক রকম, যার কারণে কিন্তু কেউ আস্তিকবাদী ফিলোসোফার, কেউ নাস্তিকবাদী, কেউ প্রকৃতিবাদী, হ্যাঁ, এক একজনের থিঙ্কিংটা এক এক রকম, এক একজনের জীবন দর্শনটা এক এক রকম, যার কারণে কিন্তু এই দর্শনের সাথে জীবনের সম্পর্কটা আসলে নানামাত্রিক। দর্শনের সাথে জীবনের সম্পর্কটা কখনোই একমাত্রিক নয়। কেন নয়? কারণ দর্শন, এক একজনের জীবন দর্শন এক এক রকম, যার কারণে দর্শনের সাথে জীবনের সম্পর্কটা নানামাত্রিক। আমরা দর্শন মানুষ চিন্তা করি দশ ধরনের করে। এই চিন্তাটাকে আমরা যখন ফিলোসফি করি, তাহলে ফিলোসফিটাও আলাদা আলাদা হয়ে যায়। আমরা যখন ফিলোসফির শুরু যখন হয়, তখন কিন্তু জগৎ দর্শন বলে একটা ব্যাপার ছিল। মানে জগতের উৎপত্তি কিভাবে হয়েছে, জগতের ধ্বংস কিভাবে হবে, জগৎ কে সৃষ্টি করলো, কি আকারে সৃষ্টি হলো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু জগৎ দর্শন। কেউ বলবেন যে পানি দ্বারা জগৎ সৃষ্টি, কেউ বলবেন যে চাকরি দ্বারা জগৎ সৃষ্টি। একজন ছিলেন, তিনি বলতেন যে সংখ্যা দ্বারা জগৎ সৃষ্টি, গণিত ছিলেন। এই যে দার্শনিকদের জগৎ দর্শন আলোচনা করতে গিয়ে এক একজন এক একভাবে চিন্তা করেছেন, সেটা ছিল জগৎ দর্শনের অংশ। দর্শনের আরেকটা অংশ হলো জীবন দর্শন। মানে আমরা যদি পুরো দর্শনকে সামারাইজ করি, তাহলে সেখানে দুইটা জিনিসই পাবো, একটা হলো জগৎ দর্শন আর একটা হলো জীবন দর্শন। আজকে আলোচনা অবশ্যই জীবন দর্শন, জগৎ দর্শন না। তো জীবন দর্শনটা আসলে পরের পার্ট, জগৎ দর্শনের পরে আসে জীবন দর্শন। জীবন দর্শন কেমন আসলো? কারণ এই যে জীবনের সমস্যাগুলো, এই জীবনের সংকটগুলো এক একজন এক একভাবে মোকাবেলা করার চেষ্টা করে। যে যেরকম মোকাবেলা করার চেষ্টা করে, তার পিছনে তার একটা থিঙ্কিং থাকে, তার পিছনে তার একটা চিন্তা থাকে। এই চিন্তার প্রক্রিয়াটাই আসলে দর্শন, তার নিজস্ব দর্শন। আমরা জীবন দর্শন বলি। জীবন দর্শন একজনের সাথে আরেকজনের মিলবে না কখনো, আলাদা আলাদা জীবন দর্শন। তো এই জীবন দর্শন বা জীবন বোধটা যেহেতু মানুষের নিজস্ব চিন্তা, যার কারণে এটা তার লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। অনেকে দর্শনকে বুঝে না, মনে করে যে আমার জীবনের সাথে দর্শন সম্পর্কিত, এটা আবার কিভাবে? হ্যাঁ, আমি প্রত্যেকটা কাজই করবো, এই প্রত্যেকটা কাজে আমার চিন্তা থেকে আসে, যার কারণে এই চিন্তার প্রক্রিয়া যেহেতু ফিলোসফি দর্শন, তার মানে আমার জীবনটা দর্শনের বাইরে না। সেটা হতে পারে আমার উন্নত চিন্তার কারণে আমার জীবন দর্শনটা উন্নত হতে পারে, অনুন্নত চিন্তার কারণে আমার জীবন দর্শনটা খুব ন্যায় হতে পারে, অতটা বিকশিত না হতে পারে। কিন্তু প্রত্যেকের জীবন দর্শন বলতে একটা কিছু আছে। এখন এই জীবন দর্শন অনুযায়ী চললে কি হয়? আমরা আমাদের জীবনে যদি কোনো দর্শন না থাকে, কোনো চিন্তা না থাকে, তাহলে আমরা কি করি? তাহলে কিন্তু অন্যান্য প্রাণীদের চেয়ে প্রাণীদের থেকে মানুষের কোনো পার্থক্য থাকবে না। অন্যান্য প্রাণীদের তাদের জীববৃত্তি আছে, কিন্তু তাদের কিন্তু বুদ্ধিবৃত্তি নেই। জীববৃত্তি আছে, মানুষের জীববৃত্তি আছে, কিন্তু পাশাপাশি মানুষের বুদ্ধিবৃত্তি আছে। এই বুদ্ধিবৃত্তি থাকার কারণে মানুষ একটা জীবন দর্শন প্রতিষ্ঠা করতে পারে। এই বুদ্ধিবৃত্তি থাকার কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা, যার ফলে মানুষের জীবন দর্শন থাকে, অন্যান্য প্রাণীর জীবন দর্শন থাকে না। এটা খুবই সহজভাবে এভাবে বুঝে নেওয়া যায় যে দর্শনের সাথে আসলে জীবনের সম্পর্কটা এখানে কোথায় এই চিন্তন প্রক্রিয়াটাকে প্রয়োগ করার মাধ্যমে দর্শনের সাথে জীবনের সম্পর্ক আমরা খুঁজে পেতে পারি। ফাইনালি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো জীবনের সাথে জীবিকার একটা সম্পর্ক আছে। এখন জীবিকা কেমন হলে সেটা ভালো হবে বা মন্দ হবে, আমি জীবিকাটা, জীবনের সাথে জীবিকাটা আমি কিভাবে সম্পর্কিত করব? কারো জীবিকা সমাজ নেতিবাচক ভাবে দেখে, কারো জীবিকাটাকে ইতিবাচক ভাবে দেখে। এখন কারো জীবিকা আছে যেটা জীবিকাকে সমৃদ্ধ করতে গিয়ে জীবনকে অস্বীকার করার একটা প্রবণতা থাকে, যে আমার জীবিকাটাই আসল, আমি জীবনের মূল্য দিচ্ছে না, সে জীবিকাকে মূল্য দিচ্ছে। মানে এক্সটার্নাল বিষয়গুলো, আমার বিলাসিতার বিষয়গুলো, আমার চারপাশের যে জৈব বিষয়গুলো, আমার বস্তুগত বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে গিয়ে সে কিন্তু জীবনটাকে ছোট করে দিচ্ছে। এই একটা ব্যাপার আছে। তাহলে জীবন এবং জীবিকা, এটার একটা ব্যাপার। জীবিকাটা আমি কেন নিয়ে আসলাম? জীবিকাটা আসলে জীবন দর্শনের সাথে সম্পর্কিত, যে আমি আমার জীবনটাকে কোন জীবিকার মাধ্যমে পরিচালিত করবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা করতে গিয়ে দেখা যায় যে কারোটা সামাজিকভাবে অনুমোদিত, কারোটা সামাজিকভাবে অনুমোদিত না। এটা কিন্তু দুই ধরনের জীবন দর্শন থেকে আসে।
যে আমি আমার জীবন দর্শনটা কিভাবে সাজাবো, সেটা সামাজিকভাবে অনুমোদিত, রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত কিংবা ধর্মীয়ভাবে অনুমোদিত কিনা। আর যদি অনুমোদিত না হয় তাহলে আমার জীবন দর্শনটা কিন্তু কি এই অনুমোদিত অনুমোদন না পাওয়ার কারণে আমার জীবন দর্শনের নেতিবাচক একটা ধারণা তৈরি করে মানুষের মধ্যে। যেমন আমি যদি চুরি করে জীবন নির্বাহ করি তাহলে একটা নেতিবাচক ধারণা হবে, আর যদি আমি ভালো একটা কাজ, যেমন আমি যদি লেখাপড়া করি অথবা আমি যদি ব্যবসা করি সরলভাবে, সেটা একটা ভালো ধারণা তৈরি করবে। এবং আমরা জীবনকে জীবিকাকে আমরা প্রাধান্য দিতে গিয়ে যাতে জীবনকে অস্বীকার না করি। আমি যখন পিএইচডি গবেষণা করতেছিলাম তখন আমার একজন সতীর্থ, উনি বিজনেস ডিসিপ্লিনের গবেষক, উনি আমার বললেন যে আপনি যে সাহিত্য নিয়ে গবেষণা করেন এই সাহিত্যে আর্থিক ভিউ কি, এই একটা আর্থিক কোনো ভিউ না, আপনি হয়তো ব্যবসায়ী না ব্যবসা কবিতা নিয়ে গবেষণা করে একটা কিছু বললেন এর দেশ সমাজ এবং ব্যক্তির জন্য আর্থিক ভিউ কি। আমি প্রথমত ভাবলাম যে এই জিনিসটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই। পরে চিন্তা করলাম যে না, আর্থিক গুরুত্ব না থাকলে কি সেটা কোনো গুরুত্ব নাই, এটাও তো একটা প্রশ্ন যে আছে কিনা। তখন আমি তাকে বললাম যে জীবন দুটো ব্যাপার আছে, একটা হলো জীবন ভোগের জন্য, আরেকটা হলো জীবন উপভোগের জন্য। হ্যাঁ, তো জীবন যখন ভোগের জন্য তখন আমি আর্থিক মূল্য বেশি দিয়ে জীবনকে ভোগ করবো, আর জীবনকে ভোগ করতে চাইলে কিন্তু আমার শুধু অর্থের পিছনে ছুটলে চলবে না। এটা রবীন্দ্রনাথ একটা চমৎকার কথা বলেছিলেন যে হাওয়া খেলে পেট ভরে না, কিন্তু পেট ভরে খাওয়ার পর হাওয়া খাওয়াটা জরুরি। তাহলে এখানে হাওয়ার গুরুত্ব আছে, হয়তো পেট ভরে না কিন্তু আমি যখন পেট ভরে খাবো তখন কিন্তু আমার হাওয়াটা খুব জরুরি, যার কারণে আমরা খেয়ে গেলে কিন্তু মুক্ত বাতাসে যাই, যখন পেট ভরে খাই তখন মুক্ত বাতাসে চলে যাই, কারণ তখন আমার হাওয়া খাওয়াটা জরুরি হয়ে পড়ে। এখানে জীবন শুধু ভোগে না, জীবন উপভোগ, জীবনকে উপভোগ করতে চাইলে শুধু দায়িত্বের পেছনে ছুটলে হবে না, জীবনকে উপভোগ করতে চাইলে শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সুকুমার ব্যক্তিগুলো পরিচর্যা করতে হবে, তাহলে জীবনটা উপভোগ হবে। আমরা এমন একটা সময় চলছে একটা গান শুনে যে আনন্দটা পাই, হয়তো 10,000 টাকা আমাকে কেউ দিলে আমি ওই আনন্দটা পাই না, এরকম একটা সময় হতে পারে যে আমার অনেক টাকা আছে, এরপর আমার কি দরকার, আমার পদের মধ্যে অনেক বেশি, আমি অনেক বড় কিছু, তারপর আমার কি দরকার, তারও পর থাকে। এই জন্য তারপর যে দরকার সেটা হলো শিল্প সাহিত্য সংস্কৃতি, এবং এটাই হলো আলটিমেট। কারণ আমি যখন অর্থ উপার্জন শেষ করে ফেলি তখন কিন্তু আমার বিলাস সামগ্রীর দরকার পড়ে, আমার বিলাস সামগ্রী যখন হয়ে যায় তখন আমার কিন্তু এই যে মনের এই সুকুমার ব্যক্তিগুলো বিকশিত করার দরকার পড়ে। এটা স্টেপ বাই স্টেপ আসে। তার মানে আমার আলটিমেটলি কিন্তু আমি অর্থ বা বস্তুগত সুবিধা এগুলো আমার আলটিমেট কাজে লাগে না, আলটিমেটলি কাজে লাগে আমার জীবনের যে এই সুখময় অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো কাজে লাগে। আমরা জ্ঞান চর্চা করে আনন্দ পাই, আমরা যখন শিল্পকর্ম তৈরি করে আনন্দ পাই, আমরা যখন ভালো একটা বই করে আনন্দ পাই, এটা কিন্তু অর্থের মাধ্যমে পরিমাপ করা যায় না। এখানেই আমার জীবন দর্শনকে এভাবে সাজাতে হবে। দর্শনের সাথে জীবনের সম্পর্ক এভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, কারণ আমরা খুব সহজে যোগ বলি যে জীবন এবং দর্শন আলাদা, আসলে মোটেও আলাদা না। রামেন্দ্র সুন্দরজি নামে একজন বাঙালি দার্শনিক ছিলেন, ওনার একটা দার্শনিক গ্রন্থ ছিল জিজ্ঞাসা। সেই গ্রন্থ উনি অনেকগুলো প্রশ্নের আলোচনা করেছেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল সুখ না দুঃখ, জীবনে সুখের পরিমাণ বেশি না দুঃখের পরিমাণ বেশি, বা আমরা সুখ চাই না দুঃখ চাই, এই ধরনের একটা অ্যানালাইসিস ছিল ওনার এই জিজ্ঞাসার গ্রন্থে। সেখানে দেখা গেল যে কোনটাকে বাদ দিয়ে আমরা কোনটাকে গ্রহণ করতে পারি না, আমাদের জীবনে দুটোই দরকার পড়ে। এখানে উনি পরিমাপ করার চেষ্টা করেছিলেন যে সুখের পরিমাণ বেশি না দুঃখের পরিমাণ বেশি, সেটা কিন্তু অমীমাংসিত থেকে যাবে। কেন অমীমাংসিত থেকে যায়? কারণ দার্শনিক প্রক্রিয়াটাই এমন যে কোথাও শেষ হবে না, থেমে যাবে না। আমরা জানি যে জ্ঞান চলতে থাকে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস প্রক্রিয়ায়। আমি একটা মতবাদ দাঁড় করালাম, এটাই যদি আলটিমেটলি মতবাদ হিসেবে থেকে যায় তাহলে বিকশিত হয় না।
আমাদের এই মতবাদের বিপক্ষে আরেকটা মতবাদ দাঁড় হতে হবে, সেটা হলো এন্টিথিসিস, বিপক্ষ মত। এই মতটা যখন আসবে তখন এই দুটোর মধ্যে একত্রিত করে সিনথেসিস করার একটা প্রয়োজন দেখা দিবে, দাম্ভিক পদ্ধতি। এই সিনথেসিস যখন হবে তখন থিসিস এন্টিথিসিস থেকে নতুন একটা ধারণা তৈরি হবে, এই নতুন ধারণাটা হলো নতুন জ্ঞান। আবার এই সিনথেসিসটাই এক সময় থিসিস হবে এবং তার বিপক্ষে আরেকটা এন্টিথিসিস দাঁড় হবে। এই প্রক্রিয়াটা চলমান, তার মানে চিন্তন প্রক্রিয়াটা চলমান। এই চিন্তন প্রক্রিয়া কখনোই থেমে যাবে না এবং জীবন জগৎ এসব নিয়ে দার্শনিক আলোচনা কখনোই থেমে যাবে না। আমি আমার আলোচনা শেষ করতে চাই এবং অবশ্যই সর্বশেষে আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাতে হয়, কারণ এত চমৎকার একটা বিষয়কে নির্বাচিত করার জন্য। কারণ এটা প্রথমত কেউ মনে করতে পারে সুস্থ একটা বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে, কিন্তু এটা মোটেই এত সুস্থ বা এত তাত্ত্বিক আলোচনার মধ্যে শুরু করে থাকবে না। এটা যেহেতু জীবনের সাথে সম্পর্কিত, যার ফলে এটা জীবনের সাথে সম্পর্কিত করে আলোচনা করতে পারলে এটা উপভোগ্য হয়ে ওঠে। সেরকম একটা উপভোগ্য আলোচনার বিষয় নির্ধারণ করার জন্য আমি প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আলোচনায় আমার অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা শুনলেন এতক্ষণ আমার কথা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আলী রেজা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন শিল্প আড্ডা পরিবেশিত আজকের পরিবেশনা দর্শন ও জীবন। এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন ডক্টর আলী রেজার কাছ থেকে। উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। যে 4 ভাগ দর্শনের কথা, এটা আরেকটাই আছে, উৎস আছে, সেটা হলো ল্যাটিন একটা ফ্রেজ আছে যেটা হলো কার্পে ডিম। কার্পে ডিম ল্যাটিন ফ্রেজ, যার ইংলিশ হলো প্লাগ দ্য ফ্লাওয়ার্স বিফোর দ্য উইদার অ্যাওয়ে। ফুলগুলো শুকিয়ে যাওয়ার আগেই ফুলগুলো তুলে ফেলো, ঝরে পড়ার আগে এগুলো তুলে ফেলো। অর্থাৎ এনজয় লাইফ বিফোর ইউ ডাই, এনজয় ইউর লাইফ বিফোর ইউ ডাই। এটা একটা দর্শন। আবার বলছে যে না, আফটার দিস লাইফ দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আফটার লাইফ, দ্যাট ইজ কল্ড আফটার লাইফ। এখানে শেষ কথা না, এটা পরবর্তী আর একটা জীবন আছে, সেখানে আমরা আমোদ ফুর্তি করবো। তো সেটা আরেকজন মানতে পারে, সবাই একমত হবে তা নয়। আমাদের এই যে দর্শনের যে ঠেলাঠেলি, ঈশ্বর আছেন কি নাই, আবার কেউ বলে আছে, কেউ বলে নাই, আবার কেউ বলে অন্য কিছু আছে, এই যে এগুলো ঠেলাঠেলির মধ্য দিয়ে চলবে। আমরা অন্ধকারে কালো বিড়াল ধরবার চেষ্টা করব, যদি বিড়াল খুঁজে না পাই, অর্থাৎ বিড়াল পালিয়েছে ধরে নেব, আবার বিড়াল খুঁজতে গিয়ে আমরা অন্য কিছু পেয়ে যেতে পারি, তাই আমরা বিড়াল খুঁজতেই থাকবো। অর্থাৎ এই দর্শনের পালা চলতে থাকবে, আমরা এটা চালিয়ে যাব। আমরা অনেক পর্ব করব দর্শনের উপরে। আপনারা জানেন যে দর্শনের শেষ নেই, তাই বলে আমাদের পর্বেরও শেষ থাকবে না তা নয়। আমরা একটা পর্যায়ে গিয়ে থামবো, তবে সহজে থামবো না। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো এই জটিল আলোচনা আমরা ইচ্ছে করেই এনেছি, যাতে আমাদের এই মাথা ঘামাতে হয়, আমাদের যাতে চিন্তা করতে হয়, আমাদের আমরা যাতে লেখাপড়া করি, আমরা যাতে ভাবি। আমাদের যে মাথার এই যে জট লেগে আছে, জট সারাবার জন্য আমরা চেষ্টা করি। আপনারা সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন দেখছেন, আপনারাও চেষ্টা করুন। আসুন আমরা দর্শন ঘেটে ঘেটে একটা চমৎকার জিনিস আবিষ্কার করে ফেলি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। এখন পরবর্তী আলোচক, পরবর্তী সূত্রধর শামীম রেজা, কবি অধ্যাপক। জনাব শামীম রেজা, আপনাকে আহ্বান করছি যে দর্শন ও জীবন সম্পর্কে আপনার কথামালা উপস্থাপন করার জন্য। ও আশা করি পরবর্তী যারা আলোচক আছেন রাতের কথা মনে রাখবেন। আর রাত কিন্তু হচ্ছে, আসলে আমরা যেহেতু শিক্ষক সবাই বলতে চেষ্টা করি এবং শুরু করলে আর শেষ করতে চাই না, তবু শেষ করতে হবে। হ্যাঁ, শামীম রেজা, ধন্যবাদ। কবি ও অধ্যাপক। সম্মানিত সঞ্চালক কাম অধ্যক্ষ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, আজকের শিল্প আড্ডায় আগত
সম্মানিত অতিথিবৃন্দ, তাদের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের আলোচনার যে বিষয়টি জীবন ও দর্শন, এই বিষয়টি আসলে যারা শিল্প সাহিত্যের চর্চা করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যারা ভালো পাঠক, যারা ভালো শ্রোতা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শিক্ষাক্ষেত্রের তো প্রতিটি বিষয়ের সাথেই এই দর্শন বিষয়টি জড়িত রয়েছে। যেমন দেখুন, আপনি যে বিষয়েরই হন না কেন, আপনি যখনই এমফিল করতে যাবেন, আপনাকে কিন্তু সেই বিষয়েরই ফিলোসফিক্যাল থিসিসটাই উপস্থাপন করতে হবে। আপনি যখন সেই বিষয়টি পিএইচডি করতে যাবেন, আপনাকে কিন্তু সেই মাস্টার অফ ফিলোসফির সেই উৎকর্ষতা বিষয়ের যে থিসিসটা, সেটা উপস্থাপন করতে হবে। তার মানে কি, যে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট অর নলেজ, আমরা যেটাই বলি না কেন। তো যা হোক, আমার পূর্বে যে তিনজন বক্তা এখানে কথা বলে গেলেন, আমার প্রত্যেকের বক্তব্য আজকে খুব ভালো লেগেছে। তো যেহেতু আলোচ্য বিষয় দর্শন ও মানব জীবন রাখা হয়েছে, এই টাইটেলটাকে আমি একটু লং টেইলে রূপান্তরিত করেছি। আমি নাম দিয়েছি দর্শনের ইতিহাস ও মানব জীবনের দর্শনের সম্পর্ক। আসলে দর্শনের ইতিহাসটা আমাদের অনেকেরই জানা রয়েছে, এবং আমার পূর্বের বক্তাগণ অনেকটা দর্শন শব্দটি কোথা থেকে এসেছে সে বিষয়ে আমি খুব একটা যাব না। দর্শন যে বাংলা রূপ, যেটা প্রকৃতি প্রত্যয় দৃশ যোগ অনট বা অন ধাতু থেকে, অন প্রত্যয় থেকে এসেছে, যার অর্থ দ্বারা আসলে কোনো কিছুকে দেখা। তাহলে দেখাটা আসলে কি? সেটাকে মোটা দাগে কিছুকে দেখা, যে গ্লাসে পানি ভর্তি রয়েছে, সেটা এক গ্লাস পানিকে দেখা, না ওই পানিটা দেখে একটা অনুভব করা যে গ্লাসে অর্ধেকের চেয়ে একটু কম পানি, একটু বেশি পানি রয়েছে, সেটাকে ভিন্ন দৃষ্টিতে দেখা। এটাই আসলে দর্শনের যে রূপটা, সেটাকে বোঝায়। যখন আমি কবির ভাষায় বলতে যাব যে তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না, এরূপটি কি দাঁড়ালো? আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন, বিহাইন্ড দ্য এফেক্ট, সেটাই কিন্তু আসলে দর্শন। অতএব দর্শন কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বকে জাগিয়ে তোলে, ব্যক্তির যে পথ চলা, ব্যক্তির যে স্বরূপ, সেটাকে কিন্তু জাগ্রত করে তোলে। তো এখানে আমি দর্শনের যে একটু একাডেমিক সংজ্ঞা, সে ধরনের কিছু বিষয় দেওয়ার চেষ্টা করি। প্রাচীন ভারতীয় দর্শন, এটা কিন্তু পৃথিবীর মধ্যে মানে প্রথম দর্শনের একটা সূচনা হিসেবে মনে করা যেতে পারে। যে ভারতীয় সভ্যতা দর্শনের দোলনা, বেদের অন্তর্গত উপনিষদে আমরা পাই আত্মা ও ব্রহ্মের চিরন্তন সম্পর্কের অনুসন্ধান। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই চিন্তা থেকেই জন্ম নেয় স্বরদর্শন, যেটা আমরা অনেকেই জানি যে ন্যায়, বৈশেষিক, সাক্ষ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত। ভারতীয় আমার পূর্বের আলোচক ডক্টর রেজা বলে গিয়েছেন এ বিষয়ে একটু। গৌতমের ন্যায় দর্শন যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত। পতঞ্জলির যোগসূত্র ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মুক্তির উপায় দেখায়। শঙ্করাচার্যের বেদান্ত, বিশেষত ব্রহ্মসূত্র ভাষ্য ঘোষণা করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ঐক্য। অন্যদিকে চারবাক দর্শন ঘোষণা দেয় যাবৎ জীবেত সুখং জীবেত, অর্থাৎ মৃত্যুর পর কিছু নেই, তাই এখনই সুখী হও। এই ছিল প্রথম বস্তুবাদী দর্শনের কণ্ঠস্বর। গ্রিক দর্শন, যেটা আমরা ইউরোপীয় দর্শনের মধ্যে প্রথম দিকে দেখতে পাই, খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে খ্রিস্টাব্দ 500-600 খ্রিস্টাব্দ পর্যন্ত এসেছে। গ্রিক দর্শন এনে দেয় আমাদের যুক্তির মঞ্চে দাঁড় করায়, যে কারণে আমরা দেখি থেলিস, হেরাক্লিটাস। ভারতীয় দর্শনের সময়কালটা হচ্ছে 500, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে 500 মানে খ্রিস্টাব্দের মধ্যে। হ্যাঁ, 600 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে, এরকম মনে করা হয়। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই যে কয়েকজন ত্রয়ী গ্রিক, হ্যাঁ হ্যাঁ গ্রিকদের তো আগে, হ্যাঁ। তো আমরা যে ত্রয়ী দার্শনিকের রূপ পাই, যেখান থেকে আসলে গ্রিক যারা পরবর্তী দর্শনটাকে অত্যন্ত এগিয়ে নিয়ে যান, তাদের মধ্যে হচ্ছে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস আত্মজিজ্ঞাসার প্রবক্তা। তার মুখে যখন আমরা শুনি যে নো দাই সেলফ, সেটা আসলে নিজেকে জানা মানেই সত্যকে জানা, এবং এই প্রশ্নটির মধ্য দিয়ে আসলে দর্শনটা সামনের দিকে এগিয়ে যায়। প্লেটো তার যে রিপাবলিক গ্রন্থ, সেখানে ধারণা দেন এক অনন্ত ভাব জগতের, যেখানে সবকিছুর আদিরূপ বিদ্যমান। এটি তার ভাববাদ, যেটাকে আমরা আইডিয়ালিজম বলে থাকি। অ্যারিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে পৃথিবীকে বাস্তব অভিজ্ঞতা ও যুক্তির মাধ্যমে বোঝার আহ্বান জানান। তিনি বলেন, ম্যান ইজ রেশনাল অ্যানিমাল, অর্থাৎ চিন্তা শক্তি মানুষকে মানুষ করে গড়ে তোলে। মধ্যযুগ ধর্ম ও যুক্তির সংলাপ ৫ম থেকে ৫ম শতাব্দী পর্যন্ত সময় ধর্মতত্ত্বের প্রভাবাধীন, তবে দর্শন তখনও আলো ছড়িয়েছে চিন্তার গভীরে। খ্রিস্টান দার্শনিক সেন্ট অগাস্টিন তার সিটি অফ গড এ ঈশ্বর ও মানব চিন্তার সংযোগ ব্যাখ্যা করেছেন। সেন্ট থমাস অ্যাকুইনাস তার সুমা থিওলজিটাতে বলেন, ফেইথ এন্ড রিজন আর নট এনিমিস বাট কম্পানিয়নস, অর্থাৎ বিশ্বাস ও যুক্তি পরস্পরের পরিপূরক। ইসলামী জগতে আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ গ্রিক যুক্তিবাদকে ইসলামী চিন্তার সঙ্গে মিলিয়ে একটা ভিন্নতা সৃষ্টি করেন। তাদের রচনাগুলোতে বিশেষ করে আল শিফা, তাহাফুট ইউরোপীয় নবজাগরণের ভিত্তি স্থাপন করে। আধুনিক যুগ যুক্তি ও মানব চেতনার জাগরণ ১৫শ শতকের রেনেসাঁস দর্শনকে মুক্ত চিন্তার নতুন আকাশ দেয়। রেনে দেকার্ত তিনি ঘোষণা করেন কাজিটো আর্গো সাম, অর্থাৎ আমি চিন্তা করি, তার মানে আমি রয়েছি। এখানে ব্যক্তির অস্তিত্বটাকে তিনি উঠিয়ে আনেন। এটি আধুনিক আত্মচেতনার সূচনা। জন লক, ডেভিড হিউম অভিজ্ঞতার গুরুত্ব দিয়ে অভিজ্ঞতাবাদ, যেটাকে আমরা ইম্পেরিসিজম প্রতিষ্ঠা করেন। ইমানুয়েল কান্ট তার ক্রিটিক অফ পিওর রিজনে বলেন, যুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে জ্ঞান সম্পূর্ণ হয়। আধুনিকোত্তর যুগ, যেটাকে উত্তর আধুনিকতা হিসেবে আমরা বলে থাকি, সেখানে মানুষ, সমাজ ও অস্তিত্বের অনুসন্ধান। ১৯ ও ২০ শতকের দর্শন মানুষের বাস্তব অস্তিত্বের মুখোমুখি দাঁড়ায়। হেগেল ইতিহাসকে দ্বন্দ্ব ও বিকাশের ধারায় ব্যাখ্যা করেন। কার্ল মার্কস ডাস ক্যাপিটাল থিসিস অফ ফিয়ারবেস এ সমাজ ও অর্থনীতির বস্তুবাদী বিশ্লেষণ দেন। নিটশে থাস স্পট যথার্থাস্তা এই ঘোষণা করেন, ঈশ্বর মৃত। নিটশে কিন্তু আসলে ইউরোপের মধ্যে প্রথম ঈশ্বরকে মৃত ঘোষণা করেন, যেটা আমরা বাংলা কবিতায় সুধীন্দ্রনাথ দত্ত তিনি প্রথম যেমন ঈশ্বরকে অস্বীকার করেন, ইউরোপের ওপর নিটশে তিনি অন্যত্র মনে হয় বলেছিলেন যে গড ইজ ডেড, এরকম। তো জাপান ছাত্র তিনি মনে করেন মানুষ তার নিজের সিদ্ধান্তের মধ্য দিয়ে অর্থবান। ব্রাটন রাসেল উইটগেনস্টাইন দর্শনকে বিশ্লেষণ ধর্মী যুক্তিসিদ্ধ রূপ দেন। দর্শন ও মানব জীবনের অন্তরঙ্গ সম্পর্ক, নৈতিকতা ও মানব মূল্য। দর্শন শেখায় নৈতিকতা, মানবতা, দায়িত্ববোধ। অ্যারিস্টটল তার নিকোম্যাসিয়ান এথিক্সে বলেন, দি গুড লাইফ ইজ ওয়ান দ্যাট এক্সারসাইজ রিজন ইন অ্যাকর্ডেন্স উইথ ভার্চু। আমি আলোচনাটা আরেকটু সংক্ষিপ্ত রূপ দিই, যেহেতু আমার পরে আরো আলোচক রয়েছেন, একটু সময় লাগবে। আমি আসলে উপসংহারটার দিকে যাই। আসলে দর্শনের সাথে মানব জীবনের যে সম্পর্ক, এই বিষয়টি আসলে অনেক দীর্ঘ এবং এটা অনুধাবনযোগ্য, যে কারণে এই আলোচনাটা আসলে নানাভাবে করলে নানা দিক দিয়েই করা যায়। তবে আসলে আমাদের মূল ভিত্তি যেহেতু থাকে সময়ের নির্ধারণটা, সেদিকেই গুরুত্ব দিতে হয়। যাই হোক, দর্শন মানব জীবনের একটি আয়না স্বরূপ। এটি মানুষকে শেখায় আত্মপরিচয়, নৈতিকতা, সমাজবোধ ও সত্যের
সত্যের অন্বেষণ। দর্শনহীন জীবন যেমন অন্ধ, তেমনি জীবনহীন দর্শনও নিস্তরঙ্গ। যেমন রবীন্দ্রনাথ তার জীবন দেবতা কবিতায় বলেছেন, আমি অনন্তের মাঝে মানুষ হয়ে বাঁচি, এই আমার দর্শন। সুতরাং দর্শন ও জীবন পরস্পরের পরিপূরক। জীবন দর্শনকে অর্থ দেয়, আর দর্শন জীবনকে দিক নির্দেশনা দেয়। এই যুগল সম্পর্ক মানুষকে করে তোলে সত্যের অনুসন্ধানী, ন্যায়ের অনুগামী ও সৌন্দর্যের পূজারী। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শামীম রেজা, কবি অধ্যাপক। আসলে সম্মানিত দর্শক শ্রোতা, এই আমি আগেই বলেছি যে দর্শন কিন্তু শেষ হবার নয়। আমরা আজকে কিন্তু দর্শনের সব আলোচনা শেষ করবার জন্য বসি নাই। আমরা আজকে ইন্ট্রোডাক্টরি যে ডিসকাশন, সেটা আজকে আমরা সূচনা করছি। আমরা এর পরবর্তী পর্বগুলোতে একটা একটা করে বিষয় আমরা নির্ধারণ করে আলোচনা করব। কিন্তু দর্শনের ব্যাপক আলোচনা হবে। এখানে আমরা সবই ইতিবাচক ভাবেই দেখবার চেষ্টা করব। যাই হোক, রাত হয়ে আসছে, এখন পরবর্তীতে যারা আলোচনা করেন তারা আসলে সময় কম পান। সোহেল সৌকর্য, কবি কবি ও কলেজ শিক্ষক, সরাকার। এটা একটু সেট করে নেন, আমি সাহায্য করি। আশা করি এই যেভাবে লাগিয়ে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা সাউন্ডটা একটু আরেকটু কমানো যায় কিনা? সাউন্ড সমস্যা হচ্ছে, কমানো যায় কিনা? বন্ধ করে দেন এটা। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলবো আর কি। দর্শনের উপর প্রাতিষ্ঠানিক আলোচনা আমার জন্য একটা অনধিকার চর্চা, কিন্তু যেহেতু আমি সাহিত্যের একটা একজন অনুরাগী ছাত্র মনে করি, আমরা জানি সেই সাহিত্যই চিরায়ত, সেই সাহিত্যই মহৎ, যে সাহিত্যের গভীর জীবন বোধ এবং দর্শন ক্রিয়াশীল। যার ফলে শেক্সপিয়ার বলি, গেটে বলি, অবশ্য মৌলভী কবি বলি, কালিদাস বলি, রবীন্দ্র নজরুল আলম ফকির বলি, অথবা চন্দ্রদাস বলি, মানিক বন্দ্যোপাধ্যায় বলি, সৈয়দ মুল্লা বলি, আমি যখন তাদের সাহিত্য ভাষা আস্বাদন করতে যাই, তখন দেখি তাদের মধ্যে এক ধরনের জীবন জিজ্ঞাসা। আসলে প্রথমে জীবন, তারপর দর্শন। কিন্তু জীবন কি জীবন সব? আমার কাছে জীবনটা কি? জীবনের উৎপত্তি, ক্রমবিকাশ, নানান কথাবার্তা আপনারা সবাই জানেন। এগুলো বলা আমার জন্য একটা বাবুল মাত্র। আমি শুধু বলব, জীবনটা হলো সেগুলো ঠাকুরের সে কথার মধ্যে আর কি, যে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম। গাছে যখন প্রতি মুহূর্তের সংগ্রামের মধ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখে, ফুলে ফলে পঞ্জরে পূর্ণতা লাভ করে, মানুষের জীবন তাই। জীবনে একদিন আত্মরক্ষা করা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো বেঁচে থাকা। নানা রোগ ব্যাধি, বীজাণু সংক্রমণ, দূষিত খাবার, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, খরা, অতিমারি, তারপরে জিজ্ঞাসা, সমাজ বিপ্লব, নানান শত্রুতা, নানান রোড অ্যাক্সিডেন্ট, এত প্রতিকূল মোকাবেলা করে মানুষের অস্তিত্ব টিকে রাখতে হয়। একটা হলো মানুষের আত্মরক্ষার ব্যাপার, আর একটা হলো আত্মবিস্তার, নিজেকে বিকশিত করা। প্রত্যেকটা মানুষ তার নিজের বিকাশকে দেখে, সেহেতু বলা হয়ে থাকে যে নিজের জীব দিয়ে আবার টেস্টে নেওয়া দরকার, ঝাল করে করা দরকার। খাদ্যদ্রব্যটা মিষ্টি, তিতা না ঝাল, সেটা আমি যেভাবে আস্বাদন করে মতামত দেব, অন্যের কথা প্রতিধ্বনি করবো না। যার ফলে জীবন কি? জীবন তাৎপর্য কি? আমি এটা আত্মবাক্য রাখি যে সংগ্রামী জীবন হলো যথার্থ জীবন। যে জীবনে কোনো বিকাশ নাই, বাড়ি বৃদ্ধি নাই, বেড়ে ওঠা নাই, জ্ঞানচর্চা নাই, সৃষ্টিশীলতা নাই, সামাজিক দায়বদ্ধতা নাই, প্রকৃতি মূল্যায়ন নাই, সে জীবন আসলে একটা অর্থহীন জীবন আর কি। আর এই প্রাণী জগতের মধ্যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ সম্পর্কে
আমাদের প্রাতিষ্ঠানিক হাজার ধর্ম কি বলে সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না। ধর্মের অনেক কথায় দেখা যায় যে সাংঘর্ষিক এবং অনেক সময় দেখা যায় যে জীবনের বিকাশের পথে অন্তরা। সেজন্য আমার কাছে লোকায়ত দর্শন বা মানব ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমি আমার প্রিয় স্যার, প্রিয় শহীদ তরুণ স্যারের কাছ থেকে একটা কথা শিখেছি, যে সেই গ্রিক দার্শনিক, নাম ভুলে গেছে, হতে পারে পিথাগোরাস বা অন্য কেউ, উনি বলেছিলেন যে ম্যান ইজ দ্য মেজারমেন্ট অফ অল থিংস। এই কথাটাকে আমরা পরিত্যাগী পাই আমাদের চন্ডী দাসের মধ্যযুগের কবি তার পদাবলিতে, সঙ্গে মানুষের ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গ্রহণ চন্দ্রারে কোন বিদ্যমান নারায়ণ সাক্ষাৎ, প্রেম রসি সচিব অসুচি মানে না জগন্নাথ। এই কথাটি পরিত্যাগী কবিতার মধ্যে গাই সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিলা বা নজরুলের পূর্বশরী। আমার প্রিয় মানুষ লালন ফকির, মহাত্মা লালন, পূর্ণাত্মা লালন, তার গান আমি বারবার শোনার চেষ্টা করি এবং তার গানকে আমি আমার জীবনের একটা ফিলোসফি মনে করি। লালনের সেই কথা যে মানুষের ভজিলে শোনার মানুষ হবে, মানুষ ছাড়া খেপারি তুই মনে হারাবি। এই যে মানুষের দায়বদ্ধতা, মানুষের প্রেম, ভালোবাসা, সহযোগিতা বা এই যে একটা মনুষ্য জীবন যাপন করা, এটা প্রেম পূর্ণ হৃদয়, সহযোগিতার মনোভাব, সত্য বল, সুপথে চল ওরে আমার মন, সত্যতা অন্বেষণ করা, এই ব্যাপারগুলো এসব ঘিরেই আমার কাছে মনে হয় যে আমাকে জীবন দর্শন। আমি জীবনানন্দের মতো অনেকটা নিঃস্বরবাদী। চারবার দর্শন আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে ওপর হয়ে অনুপ্রাণিত করেছে। নগর যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরে বাধ্য বাক্য শুনে মাঝখানে দেবে ব্যর্থা। অথবা লালন কবি তো স্পষ্ট করে বললেন, মনে বাবু ব্যস্ত না, তার সঙ্গে আর মনে মানে না, লালন বলে বাকির বলবে নগর পাও না, কে চাই বলে। জীবনকে ভালোবাসা, এই জগতের মধ্যে সুখ, সার্থকতা খোঁজা এবং উপরিসরে সেই কথাটাকে উপলব্ধি করা যে বোধময় পৃথিবীর ধরি, এ বাতাস বোধময়, এ আকাশ বোধময়, চারপাশ বোধময়, মানুষের প্রেম, শিশুর হাসি সবকিছু বোধময়। অতএব মানুষের সাথে সম্পর্কিত হয়ে মানবের হয়ে সুন্দর একটা ক্ষণস্থায়ী জীবনকে যাপন করা, জীবনকে একটা অর্থময় রূপে রূপান্তরিত করার মধ্যে যে প্রয়াস, সেটা হলো আমরা মনুষ্য জীবন। এই জীবনের সাথে তত্ত্ব জিজ্ঞাসা, বিজ্ঞান, ইতিহাস সবকিছুকে আমরা অন্যত করে শিল্প সাহিত্যকে সমন্বিত করে আমরা দেখব। আমাদের দিকের মধ্যে তিনটা, ইতিহাস, দর্শন এবং সাহিত্য। আমাদের জীবন দর্শন চিন্তায় জানিত হোক, ইতিহাসের চিন্তায় আলোকিত হোক এবং সাহিত্য রসে আপ্লুত হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা করে শেষ করছি। শুভরাত। ধন্যবাদ সোহেল সৌকর্য, সোনা খান, শিক্ষক অত্যন্ত চমৎকার বলছেন। শুরুতে একেবারেই বললেন যে কিছুই জানা নেই এই বিষয়ে, আমার বক্তব্য প্রাসঙ্গিক, কিন্তু দেখা গেল অত্যন্ত প্রাসঙ্গিক। চমৎকার বলেছেন আপনি। শিল্পাটা জমছে, তাই না? জমে উঠছে, হ্যাঁ, জমে দই উঠছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শিল্প আড্ডা আয়োজিত জীবন, দর্শন ও জীবন উপভোগ করছেন। এভাবে করতেই থাকবেন এই জটিল আলোচনা দর্শন। এ থেকে আমরা আমাদের চিন্তার খোরাক খুঁজে পাবো। আমরা নিজেরাও চেষ্টা করব, আমরা পড়বো, আমরা ভাববো, ভেবে ভেবে এগিয়ে যাব সম্মুখপানে ইতিবাচক ভাবে। এখন আহ্বান করছি শিল্প আড্ডার এ পর্যায়ে এই দর্শন ও জীবন শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট আল জুহি। সবসময় চমৎকার বলেন, আমি ব্যক্তিগতভাবে তার একজন ভক্ত। উনি নজরুল গবেষক, উনিও স্বীকার করতে চান না, কিন্তু আমরা জানি যে অনেক জানেন, চমৎকার বলেন, সুন্দর শব্দ চয়ন এবং সুন্দর করে বলেন। এখন আমরা শুনবো অ্যাডভোকেট আল জুহি, কবি ও প্রাবন্ধিকের আলোচনা। সম্মানিত
মডারেটর, আজকের বিধগ্ধ উপস্থিতি, আসলে দর্শনের মতো একটি জটিল তাত্ত্বিক আলোচনা এটি আসলে আমার জন্য খুব একটা সহজ বিষয় না। কিন্তু শুরুতে আমাদের তুহিন ভাই যে চমৎকার ভাবে দর্শনের কাঠামোগত দিক, তার বৈশিষ্ট্য এবং বিভিন্ন দার্শনিকদের যে বিভিন্ন তাদের যে অভিমত, তার আলোকে একাডেমিক একটি সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আমি না বুঝলেও আমার কাছে ভালো লেগেছে, কারণ দর্শনটা আমার কাছে ছোটবেলা থেকেই কঠিন একটা বিষয় মনে হয়। তো যাই হোক, তরুণ জীবনের সঙ্গে দর্শনের সম্পর্ক সর্বত্র এটি একটি বিস্তৃত এবং আমি বলবো অনেক বড় একটি বিষয়। এর পরিধি অনেক বিস্তৃত, শেয়ার করতে পারেন, এটা অনেক বিস্তৃত। জীবনের পরতে পরতে দর্শন লুকিয়ে আছে, যে যেখানে অবস্থান করছেন সেখানেই তার যে দৃষ্টিভঙ্গি, সেটি আসলে দর্শন। সেটি তিনি কিভাবে দেখেন, এটি তার দর্শন। একজন অর্থনীতিবিদ অর্থকে কিভাবে রাষ্ট্রের জন্য পরিচালিত হবে তিনি দেখেন, সেটি তার দর্শন। একজন সমাজবিজ্ঞানী সমাজটা কিভাবে চলবে তিনি যেভাবে দেখেন, সেটাই তার দর্শন। আর একজন সাহিত্য স্রষ্টা সাহিত্য সৃষ্টির পর সেখানে তিনি যা বললেন যে সমাজটা এইভাবে চলবে, আমার বক্তব্য এটি তার দর্শন। দর্শনের এই যে বহুদা বিভক্ত বহুরূপী রূপ, এটি সহজে অনুধাবন করা যেমন সহজ নয়, তেমনি এটিকে সমাজ সংসার থেকে বাদ দেওয়াও সহজ নয়। আমি একজন রিক্সা চালক, তিনি সারাদিন যে পরিশ্রম করেন, শ্রম বিক্রি করেন, শ্রম বিক্রির পর তিনি তার সংসারটাকে কিভাবে চালাবেন তার একটা ছক কষেন। তিনি কিন্তু দর্শন বোঝেন না। এই যে ছক কষেন, তিনি কিভাবে এক সপ্তাহ চালাবেন, এক মাস চালাবেন। আমি খুব সহজ সাবলীল ভাষায় বলতেছি। আমি তাত্ত্বিক আলোচনা বুঝিও না, তাত্ত্বিক আলোচনা করতেও চাই না, যেহেতু আমি সেটি পারবো না। আগেই আমার সেই অক্ষমতা আমি প্রকাশ করেছি। এই যে তিনি মাস চালাবেন, সংসার চালাবেন, বউ বাচ্চাকে প্রতিপালন করবেন, কিভাবে, যে দৃষ্টিতে তিনি সেটি করবেন, সেটি তার দর্শন। তারপরে দর্শনের একটি তাত্ত্বিক রূপ রয়েছে, কাঠামোগত রূপ রয়েছে, তার একটি আদর্শিক রূপ রয়েছে। সেটি আপনারা আলোচকদের মুখ থেকে যেমন শুনেছেন, আমি ওইভাবে সুন্দর করে বলতে পারবো না। যেমন বললেন তুহিন, যেমন বললেন আমাদের আলী রেজা, আমাদের সোহেল একটুখানি কাজ করেছে, আরো অনেকে বলেছেন, বলবার চেষ্টা করেছেন। বলবেন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে কিভাবে দেখেন, সেটি তার দৃষ্টিভঙ্গি, তার দর্শন। এইভাবে দর্শনের নানামুখী রূপ বা ধর্মতত্ত্ববিদরা রাষ্ট্রকে কিভাবে দেখেন, ধর্মকে কিভাবে দেখেন। আমরা যদি সেই সেই কি বলে পারস্য দার্শনিকদের কথা বলি, সেই ওমর খৈয়াম, রুমি, জামি, সেই আল ফারাবি, আল কিন্দি, ইমাম গাজ্জালি, মহাকবি ওমর খৈয়াম, তারা জীবনকে কিভাবে দেখেছেন, তাদের তাত্ত্বিক সেই থিওরির মধ্য দিয়ে কিভাবে দেখেছেন, বা বাস্তব জীবনেই বা কিভাবে দেখেছেন। এই যে বহুলা বিভক্ত দর্শনের রূপ, এটি এক কথায় এত সহজ ভাবে আমরা এটিকে বলেও শেষ করতে পারবো না, এবং বলে শেষ করা যাবেও না। এবং যেটি আমাদের মডারেটর মহোদয় বলেছেন যে এটির জন্য অনেকটি পর্ব আমাদের করতে হবে। আমি এটি বিশ্বাস করি, দর্শনের মতো একটি কঠিন, জটিল এবং দার্শনিক ভিত্তির উপর যে বিষয়টি, যে পুরোটাই দার্শনিক মতবাদ, এবং এত এর যে এত শাখা প্রশাখা, এত কঠিন কঠিন বিষয়, যে এই যে একটু আগে বললেন পিথাগোরাসের কথা, তিনি দর্শনের জনক, বা এরকম অনেকেই আরো দর্শনের জনক। সুন্দর সুন্দর নতুন নতুন যুগে যুগে তারা এই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, ধর্মের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, সরকার পরিচালনার ক্ষেত্রে যেমন কার্ল মার্কসের কথা বলা হলো, যে তিনি সরকারকে কিভাবে দেখেন, যে যে বিপ্লব হবে, বিপ্লবের পর যে রাষ্ট্র পরিচালিত হবে, তার দৃষ্টিভঙ্গিটা কি, সেটি তার দৃষ্টিভঙ্গিতে আমরা জানি, মোটামুটি জানি যে সমতা ভিত্তিক একটি শোষণমুক্ত সমাজ, সেই রাষ্ট্রের মালিক হবে, সেই রাষ্ট্রের গোটা মালিক হবে ওই সরকার, বা রাষ্ট্রই হবে সম্পদের, সকল সম্পদের মালিক। এরকম ভাবে তিনি দেখেছেন যে সাধারণ মানুষের যা প্রয়োজন সেটি রাষ্ট্রের কাছ থেকে নেবে, এককভাবে কেউ সম্পদের মালিকানাটা পাবে না বা নেবে না।
রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী তাকে দেবে। এই যে একটি সুন্দর সরকার কাঠামো, সেটি মার্ক্সীয় দর্শন আমরা বলি। সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি রাষ্ট্রকে এইভাবে দেখেছেন। এরকম রাষ্ট্র দর্শনের রাষ্ট্র দার্শনিকরা একভাবে রাষ্ট্রকে দেখেছেন, ধর্ম দার্শনিকরা রাষ্ট্রকে একভাবে দেখেছেন, ধর্মকে দেখেছেন। আবার ধর্ম ছাড়াও আর আমাদের যারা সাহিত্য স্রষ্টা, একটু আগে সোহেল একটুখানি স্পর্শ করবার চেষ্টা করেছেন, যে নজরুলের কথা বলেছেন, রবীন্দ্রনাথের কথা বলেছেন। আমি যদি এই দুই মহান সাহিত্য স্রষ্টার একটু একটু দু একটা কবিতার লাইন উদ্ধৃতি দিয়ে বলি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই কবিতার মধ্যে তিনি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন বা উপস্থাপন করেন। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আমরা অনেক আগে পড়েছিলাম, পোস্টমাস্টার, আপনারা অনেকেই পড়েছেন। সেখানে দেখেন সেই পোস্টমাস্টার একা থাকেন, তাকে একটি ছোট্ট মেয়ে রান্না বাড়া করে দেয়। পোস্টমাস্টার একটা সরকারি চাকরির পর দেখা গেল যে তার বদলির আদেশ হয়ে গেল। তখন এক পর্যায়ে সেই মেয়েটি পোস্টমাস্টারের প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়ে, এক পর্যায়ে বলে যে বাবু, আপনাকে আমাকে আপনার বাসায় কলকাতায় নিয়ে যাবেন না? তখন রবীন্দ্রনাথ মানে পোস্টমাস্টার অট্ট হাসি হেসে বলে যে সেটা কি করে সম্ভব হয়ে, সেটা কি করে সম্ভব। এটি মেয়েটা স্বপ্নেও এই কথাই দেখে। তারপরে তারপরেও সে এতটাই তার প্রতি অনুরক্ত যে তার মনে হলো যে শেষ বিদায়ের সময় হয়তো বাবু, দাদা বাবু আমাকে সঙ্গে লইয়া যাবে, নিয়েই যাবে। যখন নৌকায় করে, আপনারা জানেন সেই যুগে রাস্তাঘাট এত ভালো ছিল না, নৌকাই ছিল আমাদের যানবাহনের প্রধান মাধ্যম আর কি। পোস্টমাস্টার নৌকায় উঠলেন, নৌকায় ওঠার পর নৌকা ছেড়ে দিল। মেয়েটি পাড়ে দাঁড়িয়ে আছে। তো গল্পটা এইরকম, মানে দেখেন কি বর্ণনাটা, কি চমৎকার বর্ণনা। রবীন্দ্রনাথকে যে বাংলা ছোট গল্পের রাজা বলা হয়, এমনি বলা হয় না। এটি অনেক মানে সারবত্তা আছে বা ব্যাখ্যা রয়েছে। সেখানে সে বর্ণনাটা রবীন্দ্রনাথ এইভাবে দিয়েছেন যে পালে বাতাস পাইয়াছে, নৌকা তীর বেগে ছুটিয়া চলিয়াছে, হঠাৎ মনে হইল যাই সেই অনাথিনীকে সঙ্গে লইয়াইছি। কিন্তু আবার ভাবিলাম পৃথিবীতে কে কাহার এইরকম বিচ্ছেদ, এইরকম মৃত্যু জগতে বারবার আসে। এই যে বারবার জগৎ সংসারে এই বিচ্ছেদ নামক মৃত্যু আসে, রবীন্দ্রনাথ এটিকেই চমৎকার ভাষায় উপস্থাপন করে। অর্থাৎ এই গল্পের মধ্যে এই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি, এই হচ্ছে তার দর্শন, যে ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। এই যে বিচ্ছেদটা, এই বিচ্ছেদটা হচ্ছে অনন্ত বিচ্ছেদ। এই বিচ্ছেদ মানুষের সঙ্গে মানুষের, স্রষ্টার সঙ্গে মানুষের, প্রতি মুহূর্তে এই বিচ্ছেদটা থাকবে। এই বিচ্ছেদের মধ্য দিয়েই জগৎ সংসার আমাদের বাস করতে হবে। অর্থাৎ এই ছোট গল্পের মধ্যেই রবীন্দ্রনাথের এই দর্শন, জীবন বোধ তা ফুটে উঠেছে। এখন যদি আমি আরেকজন কবির কথা বলি, রবীন্দ্রনাথের ছোট গল্পের কথা, নজরুলের কথা বলি। নজরুল সেই যখন তিনি বলেন যে আমি যুগে যুগে আসি, আমি যুগে যুগে আসি, আসিয়াছি কোন মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল আমি ধূমকেতু। এখন এটিকে নানাভাবে সাহিত্য সমালোচকেরা ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এই কথার মধ্যে তিনি পুনর্জন্মবাদের কথা বলেছেন, কেউ বলেছেন যে না, তিনি আদর্শগতভাবে, যেহেতু মানুষ মৃত্যুর পর আর ফিরে আসে না, মানুষ মৃত্যুর পর দৈহিক ভাবে ফিরে আসার কোন সুযোগ নেই, সুতরাং তিনি কিভাবে আসবেন? এটি হচ্ছে তার চেতনাগত আশা, তার আদর্শগত আশা, ফিরে আসা। কারণ আমরা সকলেই জানি যে মানুষ মৃত্যুর পর দৈহিকভাবে ফিরে আসতে পারে না। এই যে বিষয়টি, এটি কিন্তু চমৎকার একটি বিষয় যে পুনর্জন্মবাদী সমালোচকরা সেটিকে বলল, আর আদর্শগত দিক থেকে তার ফিরে আসা হলো। যখনই আমরা বা যে কোনো জাতিগত দুর্ভোগে করবে, ক্রান্তিকালে করবে, যদি সে নজরুলের স্মরণ লয়, যেমন গৌতম বুদ্ধের একটা বাণী আমরা টিভিতে প্রায় আগে দেখতাম, ব্রহ্মং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। অর্থাৎ তুমি ধর্মের শরণ লইতেছি, ব্রহ্মের, ঈশ্বরের শরণ নিতেছি। ওই নজরুল বলছেন যদি তাকে আমরা তার আদর্শিক সেই চেতনাকে ধারণ করি, লালন করি, তাহলে আমি সত্যি হয়ে তোমার মধ্যে ফিরে আসবো, অর্থাৎ আমি নজরুল হবো তোমার মধ্যে। এই যে দার্শনিক ভিত্তি, এটি কিন্তু তার কবিতার দর্শন। এই যে তিনি ফিরে আসতে চেয়েছেন, এটি তার দর্শন। এইভাবে যেমন আরেকজন কবি, আমি উদ্ধৃতি দিয়ে আলোচনা আরম্ভ করবো না, রাত হয়ে যাচ্ছে। যেমন ফজলুল আহমেদ একটি চমৎকার কবিতা বলেছেন, সেটি তার দুইটি লাইন আমি বলবো এইরকমই। জীবনের রিক্ত মৃত্যু তখনই জানি, যবে শহীদের রক্তে হেসে ওঠে জিন্দিগানি। যে আবার ধর্মতত্ত্বের কিছু অংশ আছে, যে
তোমার জীবন তখনই ঝলমল করে ভেসে উঠবে যদি তোমার জীবনের মৃত্যুটা শহীদের মৃত্যু হয়। অর্থাৎ ইসলামী রেনেসার কথা, ইসলামী সমাজ বিপ্লবের কথা ফজলুল বলেছেন তার এই কবিতায়। তাহলে এখানে কি যে তিনি তোমার জীবনকে যদি তুমি সার্থক করতে চাও, সফল করতে চাও, তাহলে তুমি শহীদের জীবনকে বেছে নাও। এই যে চমৎকার কবিতার মধ্য দিয়ে তার সেই চিন্তাটা, তার সেই দর্শনটা, তার সেই দৃষ্টিভঙ্গিটা তিনি ফুটিয়ে তোলেন, এটাই হচ্ছে দর্শন। এই দর্শন, তারপরে দর্শন যেহেতু আলাদা একটি বিষয়, এটি আমি আগেই বলেছি, আলোচনা করে শেষ করা যাবে না। এটি শাখা প্রশাখা রয়েছে এবং বড় বড় মহৎ মনীষীরা এ নিয়ে বড় বড় মতামত দিয়েছেন, আদর্শিক মতামত দিয়েছেন, সেগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ। আবার তাদের এমডি আলোচনা রয়েছে, একজন একভাবে একটিকে দেখেছেন, অন্যজন ওই বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করেছেন। এরকম বহু বিষয় আছে, আমি যদি সময় পাই অন্য সময় বলবো। যেহেতু আমি সাহিত্যের লোক, তাই সাহিত্যের 2-3টা উপমা দিয়ে দর্শন মানুষ কিভাবে দেখে, এক একজন এক একভাবে সেটি বলবার চেষ্টা করেছি। তবে আমি কবিদের আলোচনা উপভোগ করেছি, ভালো লেগেছে। যদি সব কথা বুঝতে পারিনি, আমি দার্শনিক না ভাই, দর্শনের ছাত্র না, শিক্ষক না, আমি সাদামাটা সহজ সরল একজন মানুষ। আমি আমার মতো করে কথা বলি, সরল ভাবে সবকিছু দেখবার চেষ্টা করি, সরল ভাবেই সবকিছু বলবার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ যারা আমার এই নিরস কথার মধ্যে রস নেই, কষ্ট নেই, যারা শুনলেন এতক্ষণ, তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসাধারণ, অসাধারণ। আসলে আপনি তো এই যে এটা আপনার যে আপনি শুধু নজরুল গবেষক এগুলো বলে বলে মানুষকে ফাঁকি দেবার চেষ্টা করেন, আপনি একজন দার্শনিকও বটে। আপনি যে চমৎকার আলোচনা করলেন, এ তো মন্ত্রমুগ্ধের মতো। এখন আপনাকে আরো নতুন করে আবিষ্কার করলাম। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমরা অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, আমরা এরকম অ্যাডভোকেট আল রুহির বক্তব্য আরো শুনতে থাকবো, খুবই আশা করি আপনারা উপভোগ করেছেন। আর এটাই উনি সম্ভবত আমাদের আজকের শেষ আলোচক, আবুল কালাম মোস্তফা লাবু, সাংস্কৃতিক হিতৈষী এবং ব্যবসায়ী নেতা, একজন শিক্ষাবিদ, সমাজসেবক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, একজন আমাদের খুবই কাছের মানুষ, এবং উনিও চমৎকার আলোচনা করে থাকেন। তাকে আহ্বান করছি। আবুল কালাম মোস্তফা লাবু, অনেক সমস্যা থাকা সত্ত্বেও তিনি এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই আলোচনা অংশগ্রহণ করতে, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আবুল কালাম মোস্তফা লাবু। ধন্যবাদ সঞ্চালককে এবং সামনে বিজ্ঞ আলোচক, শ্রোতা ভাইয়েরা। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতন দর্শন বিভাগের শিক্ষকদের অনেক জ্ঞানগর্ভ কথা শুনে নিজেই সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি। এখানে অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, যা খুবই মূল্যবান এবং আমাদের জন্য শিক্ষণীয়। আমি অত কঠিন ভাষায় বলবো না, একটু হালকা মেজাজে কথা বলবো। সবাই তো আড্ডাটা কি, একটা আড্ডায় কিন্তু সবাই একরকম বলবে না, আবার একরকম শুনবেও না। আপনারা সেই গ্রিক সভ্যতার কথা বলেছেন, সেখানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, জার্মানের মার্কস, এঙ্গেলস, মাওলাদ, হবস, লক, রুশো, ম্যাকিয়াভেলি, এদের প্রত্যেককে নিয়ে অনেকে বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। হয়তো বা সেই বিষয় নিয়ে আমিও একটু বলতে পারবো। প্লেটো বলেন। তো এখানে খুব কাব্যিক দৃষ্টিকোণ থেকে সোহেল শৌকত এবং আল রুহি, তারা কবি সাহিত্যিকদের নাম বলতে গিয়ে সেই উমর খৈয়ম বলেন, কালিদাস বলেন, রবি ঠাকুর বলেন, নজরুল বলেন, কাউকে বাদ দেন নাই। এই যে কবি সাহিত্যিকদের দর্শন, লালন ফকিরের দর্শন, ফিলোসফারদের দর্শন, সকল দর্শন নিয়ে কিন্তু আপনারা আলোচনা করে আমাদেরকে আমরা ছাত্র হিসাবে শেখার চেষ্টা করেছি। তো একটা সময় আমরা জানতাম যে ফিলোসফি মানেই গ্রিক, এটাই জানতাম আমরা। ফিলোসফার মানেই সেই সক্রেটিসের জন্মভূমি, অ্যাথেন্স গ্রিক, প্লেটোর জন্মভূমি, অ্যারিস্টটলের জন্মভূমি। নাও উই আর এভরিবডি মোর অর লেস ফিলোসফার। সবাই কম বেশি ফিলোসফার, সব মানুষ ফিলোসফার। আমি একটা উদাহরণ দিতে চাই যে একটা পাগলা গারদে
ওই সকালবেলায় যখন সেরকম চিকিৎসার ব্যবস্থা ছিল না, সকালবেলায় 101 বার পানিতে চুবিয়ে রোদ্রে শুকা দেওয়া হইতো পাগলদেরকে। তো এরকম অনেক পাগলদেরকে চুবানো হয়েছে এবং রোদ্রে শুকানো হচ্ছে। তার ভেতর থেকে এক পাগল হঠাৎ একটা উলু ঢিবি ছিল, তার উপরে দাঁড়িয়ে বলছে, হে উম্মতগণ, আমি রসূল বলছি, আমার কথা মনোযোগ সহকারে শোনো। আরেক পাগল মুসকি মুসকি হাসছেন আর বলছেন, ও দাবি করলে হবে কি, ওকে তো আমি পাঠাই নাই। এই যে পাগল, তার ভিতরে একটা মানে চিন্তা শক্তি বা নিজেকে সৃষ্টিকর্তা ভাবা, নিজেকে রসূল ভাবা, সেটারও কিন্তু একটা শক্তি তার ভিতরে রয়েছে। কিন্তু তো তেমনি ভাবে প্রতিটা মানুষ, আপনার বলেছেন তো রিক্সা চালকও কিন্তু আপনার দার্শনিক। তো এই যে শহীদ সৌকর্য সামনে একটা বই, সর্দার ফজলুল করিম স্যারের লেখা, আমি ওনার ছাত্র। আমি সৌভাগ্যবান যে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেদেরকে বলি না যে আমি সৌভাগ্যবান। যেমন নজরুলকে নিয়ে আমরা আলোচনা করেছি, সেই নজরুলকে কিন্তু আমি স্পর্শ করেছি, আমার সৌভাগ্য হয়েছে, আমি স্পর্শ করতে পেরেছি নজরুলকে। আপনি আলুনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দিয়েছেন, সে ছোট গল্প রতন, হ্যাঁ, পোস্টমাস্টার। নজরুলের যে একটা গান, খেলি ছয় বিশ্ব হয়ে বিরাট ও শিশু আলো মনে, তিনি সৃষ্টিকর্তাকে একটা শিশুর সাথে তুলনা করেছেন। তার ভিতরে কিন্তু একটা দর্শন রয়েছে। আমরা বলি না যে ভাষা নিয়ে দর্শন, তার মানে কি, তার ভাষা নিয়ে যদি দর্শন থাকে তাহলে ভাষা নিয়ে দার্শনিক। তো সর্দার ফজলুল করিম স্যারের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আমি আগেই বলেছি যে যত ছোট করে বলবে সে জোরে বলতারি পাবে। আমি আশা করবো যে আমারটা ছোট হবে এবং আমারটা যেন বড় বড় হয়। সর্দার ফজলুল করিম স্যারের নিজের মুখে বলা, তিনি আমার শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার বাবার শিক্ষক ছিলেন এই সর্দার ফজলুল করিমের শিক্ষক, আপনার তাদের মেমোরি অধ্যাপক আব্দুর রাজ্জাক। ধন্যবাদ কবিকে। অধ্যাপক আব্দুর রাজ্জাক, তিনি আমার বাবার শিক্ষক ছিলেন। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলতেন। তিনি সর্দার ফজলুল করিমকে বলছেন, সর্দার শিক্ষকতা করবেনি, তাহলে আমার জীবনে আসো। তো সর্দার ফজলুল করিম বলছেন, স্যার আমি তো ফিলোসফিতে অনার্স, মাস্টার্সও না, আর আপনার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আমি সেখানে কি করে ক্লাস নেব? তখন অধ্যাপক আব্দুল রাজ্জাক বলছেন, তুমি পারবা, তুমি যেহেতু দর্শনের ছাত্র, তুমি সবকিছুই পারবা। তারপরেই কিন্তু সেই আপনার অনার্স পাস করা সর্দার ফজলুল করিম স্যার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক না, তিনি একজন দার্শনিক। অধ্যাপক আব্দুল রাজ্জাক একজন দার্শনিক, তিনি পিএইচডি করেন নাই, বিধায় পূর্ণাঙ্গ প্রফেসর তিনি হয়তো হতে পারেন নাই। এবং সর্দার ফজলুল করিম আমাদের পূজনীয়, তাকে নিয়ে এখন গবেষণা হয়, তার বই পড়ে মানুষ ডক্টরেট ডিগ্রি নেয়, তিনিও কিন্তু পূর্ণাঙ্গ প্রফেসর হতে পারেন নাই, তার মাস্টার্স ডক্টরেট ছিল না বিধায়। তো ফিলোসফার যদি হয় তাহলে সে সব পারবে, এই যে একটা ধারণা আব্দুল রাজ্জাকের ছিল। এবং সেই ধারণা থেকেই এই আপনার সর্দার ফজলুল করিম আমাদের শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। এত বিনয়ী, এত চমৎকার একজন শিক্ষক ছিলেন, আমার চোখে, আমার দেখায় এমন শিক্ষক আমি কোথাও পাই নাই। তো সেখানেও আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি তার ছাত্র। আমার বাবা বলতেন যে আমি আব্দুল রাজ্জাকের ছাত্র, তিনিও রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি কথা বাড়াবো না, কারণ ওই যে বললাম যে ফিলোসফি বিষয়টা, ফিলোসফিয়া ব্যাখ্যা আপনারা করেছেন, ফিলোসফিটা এত বড়, এটার অঙ্গ প্রত্যঙ্গ, এটার শাখা প্রশাখা এত বিস্তৃত যে এটাকে বললে সকাল হয়ে যাবে, এটা শেষ হবে না। সেজন্য আমি আর কথা না বাড়িয়ে আমি মনে করি যে এই শিল্প আড্ডায় যে আজকে সঞ্চালক এবং যারা আজকে আলোচনা করে আমাদেরকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হাততালি উনি বেশি চেয়েছেন, হাততালি বেশি চেয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আপনার এখানে যারা সরাসরি এই আমাদের এই আলোচনার স্থলে এসে যারা এই আলোচনাকে সমৃদ্ধ করছেন, যারা সঙ্গ দিচ্ছেন, যারা বক্তব্য দিলেন, তাদের কাছে শিল্প আড্ডা কৃতজ্ঞ
এবং যারা শুনলেন তাদের কাছে কৃতজ্ঞ, এবং অনলাইনে যারা শুনছেন তাদের কাছে কৃতজ্ঞ, এবং যারা আরো পরে আবার শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন শিল্প আড্ডা কর্তৃক আয়োজিত আজকের যে দর্শনের জীবন শীর্ষক আলোচনা, যার উপরে আলোচনা করলেন বিভিন্ন বিষয়ের শিক্ষকই বেশি, এবং এর মধ্যে অ্যাডভোকেট আছেন, আবার একজন সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণীর বিশেষ ব্যক্তিগণ আলোচনা করলেন। আসলে দর্শন অত্যন্ত জটিল একটা বিষয়। দর্শনের এই এতক্ষণ আপনার আলোচনা শুনে নিশ্চয়ই কিছুটা উপলব্ধি অনুধাবন করতে পেরেছেন। একদিনে তো সম্ভবই নয়, এক বছরেও সম্ভব নয়, তবুও আমরা চালিয়ে যাব। আজকে ছিল প্রাথমিক আলোচনা। আপনারা জানেন যে দর্শনের নানান দিক রয়েছে, নানান শাখা প্রশাখা রয়েছে, যেগুলো আমাদের প্রাজ্ঞ অভিজ্ঞ বিজ্ঞ আলোচকগণ বলেছেন। একেবারে তাই আমরা পরবর্তী আলোচনা আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী বিষয়টা কি। অবশ্যই সেটা দর্শনের কোনো একটা দিক, কোনো হতে পারে কোনো বিশেষ একজন দার্শনিককে নিয়ে, অথবা কোনো দার্শনিকের বিখ্যাত গ্রন্থ নিয়ে, অথবা কোনো যুগ নিয়ে, অথবা এই কোনো দর্শনে যে বিভিন্ন স্কুল বা বিভিন্ন গোষ্ঠী রয়েছে সেগুলো। তো আমরা দর্শন চালিয়ে যাব। দর্শন মানুষকে চিন্তা করতে শেখায়, ভাবতে শেখায়, অনুসন্ধান করতে শেখায়। কেন সূর্য ওঠে, কেন সূর্য ডোবে, এই পাখি কেন গান গায়, কেন এত গাছ আবার মরে, গাছ আবার জন্ম নেয়, মানুষ কেন আসে, মানুষ কেন বাঁচে, মানুষ কেন জন্ম হলো, মানুষের জীবনের উদ্দেশ্য কি, আর মরে কেন, আর মরবার পর কোথায় যায়, আর এগুলো নিয়ে অনুসন্ধান করাই হলো দার্শনিকদের কাজ। এবং ঈশ্বরে আছেন কি নাই এগুলো খুঁজে বের করবার জন্য তাদের সেই প্রাণান্ত চেষ্টা আগের থেকে আছে। কেউ বলছেন ঈশ্বর অবশ্যই আছেন, নচেত এগুলো কেন হলো। আমি যদি একটা দাগ না দিই তো দাগ হয় না। আমি যদি যেমন কম্পিউটার যে তৈরি করেছে, নিশ্চয়ই কম্পিউটারের স্রষ্টা সে, তো এমনি এমনি তো আসে নাই, এই পৃথিবীটা এমনি এমনি আসে নাই। তাই এটা নিশ্চয়ই এর পেছনে কেউ একজন আছে, যাকে আমরা মুসলমানরা আল্লাহ বলি, হিন্দুরা ভগবান বলেন, আবার খ্রিস্টানরা গড বলেন, আবার নানান নামে, আবার ইহুদিরা জেহোবা বলে, আবার বৌদ্ধরা অন্য নামে ডাকে। যাই হোক, নানানজন নানান নামে ডাকে। অথবা হতে পারে যে মানব জাতি তার প্রকৃত নাম এখনো জানতেই পারে না, তবুও কেউ না কেউ আছে, এটা আমরা ইতিবাচক ভাবে বিশ্বাস করি। অনেক নাস্তিকরাও রয়েছে, প্রায় 140 কোটির মতো মানুষ পৃথিবীতে নাস্তিক, যারা কোনো স্রষ্টায় বিশ্বাস করে না। তাই বলে যে ঈশ্বর নেই তা নয়, ঈশ্বরকে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে। আর এখানে আমরা যারা আলোচনা চালিয়ে যাচ্ছি, এই দর্শনের উপরে আলোচনা চালিয়ে যাব। এগুলো আমরা সম্পাদকের মতো অনেকটা। এটা হলো অনেক পৃথিবীতে নানান শত শত হাজার হাজার দার্শনিক আছেন, যারা মারা গেছেন এবং আছেন, তাদের লেখা আছে। এগুলো পড়ে জেনে বুঝে আমরা নানান জন্য আমাদের মতো করে সেগুলোকে উপস্থাপন করে থাকি। এগুলো আমাদের নিজস্ব মতামত নয়, তবে আমরা যে দার্শনিককে ভালোবাসি তার কথাগুলোই বলবার চেষ্টা করি। তো আমরা আবার জানিয়ে দেব, আমাদের এই অনুসন্ধান চালিয়ে যাব। আমরা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজতেই থাকবো। বিড়াল কোথায় পালায় তা আমরা অবশ্যই খুঁজে দেখব। দেখি বিড়ালকে না পাই, ঘরের কোনো বেড়ার সাথে তো অন্তত আমরা পরিচিত হব, যে কোথাও না কোথাও বা কোথাও বিড়াল কোথায় লুকিয়ে আছে। বিড়াল খুঁজতে গিয়ে আমরা তো ইঁদুরও পেতে পারি, অথবা অন্য কিছু। তবে আমরা অনুসন্ধান চালিয়ে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এটাই যে এতক্ষণ আপনারা যে লাইভ দেখলেন, প্রিন্সিপাল আমিনুল ইসলাম উজ্জ্বল নামে যে পেজ, এটা আপনারা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন ইচ্ছা করলে। আলোচনা কেমন লাগলো, খারাপ লাগলেও লিখবেন, কমেন্টে লিখবেন। কেউ লিখছে ভালোই লাগে, তো যাই হোক, যদি ভালো লাগে ভালো, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে রাখবেন। আর এটা কি চালিয়ে যাব নাকি থামিয়ে দেব তাও আপনারা বলবেন। অবশ্য থামতে বললে আমরা থামবো না, আমাদের মতো আমরা এগিয়ে যাব। আপনারা থাকবেন আমাদের শিল্প আড্ডার সঙ্গে। আর এই শিল্প আড্ডা অনুষ্ঠিত হয়ে থাকে মেজর জেনারেল মাহমুদ হোসেন আদর্শ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে। ভবিষ্যতের কলেবর বৃদ্ধি পেলে আমরা অন্যত্র সরিয়ে নিতে পারি। আর অবশ্যই আমরা আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুক।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।